কেউ তাকালো না। বিশাল এক তারা কাগজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। পড়তে পড়তে মাঝে মাঝে দেখলাম ও খাতায় কি সব লিখেও নিচ্ছিল। গাড়ি যখন রিডিং বেরোচ্ছে তখন ও মাথা তুলে তাকালো। কেসটার ব্যাপারে তুমি কি জানো? কিছুই না, আমার কাজের চাপে কয়েকদিন খবরের কাগজ পড়াই হয়নি। সে ভালোই করেছো, এমনিতেও লন্ডনের কাগজে পুরো খবরটা বেরোয়নি। আমি যা দেখছি এটা হচ্ছে একটা খুব সহজ কেস, যেটার সমাধান করা মোটেই সহজ নয়। সে আবার কি? সত্যি ওয়াটসন, অপরাধ যত সাধারণ হয় অপরাধীকে ধরা ততই কঠিন। এক্ষেত্রে অবশ্য বাপকে খুন করার দায় চেপেছে ছেলের ঘাড়ে। ও খুন তাহলে? বলছে তো তাই, তবে আমি নিজের চোখে না দেখে নিশ্চিত হতে পারছি না। আচ্ছা, আমি তোমায় মোটামুটি এখনো পর্যন্ত যা জানা গেছে বলছি। বসকম ভ্যালি হচ্ছে হার্ফোর্ডশায়ারে, রসের কাছে। বসকমের সব থেকে বড় জমিদার হচ্ছেন মিস্টার জন টার্নার। অস্ট্রেলিয়াতে ছিলেন, সেখানে বিস্তর টাকা রোজগার করে কয়েক বছর হলো দেশে ফিরেছেন। তাঁর এস্টেটের মধ্যে পড়ে হ্যাদলি, যেটা তিনি ভাড়া দিয়েছিলেন চার্লস ম্যাকাথিকে। উনিও অস্ট্রেলিয়া থেকে, সেখানেই দুজনের আলাপ হয়। টার্নার ম্যাকাথি থেকে অনেক বেশি বড় লোক হলেও দুজনের মধ্যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণই ছিল। ঠিক মালিক আর ভাড়াটের মধ্যে যেমন হয় তেমনটা কিন্তু নয়। ম্যাকাথি ছেলে এবং টার্নারের মেয়ের দুজনেরই বয়স 18, তবে দুজনের কারুরই স্ত্রী বেঁচে নেই। দুজনের মধ্যে কেউই গ্রামে তাদের অন্য পড়শিদের সঙ্গে খুব একটা সম্পর্ক রাখতেন না। ম্যাকাথি সিনিয়র এবং তার ছেলে দুজনেই ঘোড়দৌড় পছন্দ করতেন এবং দুজনকে মাঝে মাঝে স্থানীয় রেস কোর্সে দেখা যেত। ম্যাকাথির বাড়িতে কাজের লোক ছিল দুজন, একজন পুরুষ, একজন মহিলা। টার্নারের বাড়িতে কাজের লোকের সংখ্যা অনেক বেশি, প্রায় 8 ডজন। দুই পরিবারের ব্যাপারে এতদূর পর্যন্ত জানা গেছে। এবার ঘটনায় আসা যাক। 3রা জুন ম্যাকাথি হ্যাদলিতে তাঁর বাড়ি থেকে দুপুর 3টে নাগাদ বেরিয়ে হেঁটে হেঁটে গিয়েছিলেন বসকম পুলে। পুল মানে পুকুর আর কি। বসকম ভ্যালির মধ্যে দিয়ে যে নদী বয়ে যাচ্ছে তার জল এই বসকম পুলে এসে পড়ে। সকালে যখন বেরিয়েছিলেন তখন নিজের বাটলারকে বলেছিলেন যে 3টের সময় ওর একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। এই অ্যাপয়েন্টমেন্ট থেকে উনি বেঁচে ফেরেননি। হ্যাদলিতে তার বাড়ি থেকে বসকম পুল 60 মাইল মতো পথ এবং ম্যাকাথিকে এই পথ দিয়ে হেঁটে যেতে দুজন দেখেছিলেন, একজন বয়স্ক মহিলা এবং টার্নারের গেম কিপার উইলিয়াম ক্রাউডার। দুজনেই বলেছে যে ম্যাকাথির সঙ্গে আর কেউ ছিল না। ক্রাউডার বলছে যে বাপকে দেখতে পাওয়ার কিছুক্ষণ পরেই সে দেখে ছেলে জেমস ম্যাকাথিও একটা রাইফেল বগলে করে ওই একই দিকে যাচ্ছে। এরপর বাপ ছেলেকে দেখতে পায় পেশেন্স মোরান, বসকম ভ্যালি এস্টেটের লজ কিপারের 14 বছর বয়সী মেয়ে। বসকম পুলের চারিদিকে জঙ্গলের মতো হয়ে আছে, তারই মধ্যে ফুল তুলতে গিয়েছিল মেয়েটি। সে দেখে বাপ ছেলে পুকুর পাড়ে দাঁড়িয়ে ঝগড়া করছে। যা বলছি তাই তোমাকে করতে হবে। আমি বুঝতে পারছি না এই বিয়েতে তোমার আপত্তিটা কোথায়, বলো। আর আমি বুঝতে পারছি না আপনি আমাকে কেন জোর করছেন বিয়ে করার জন্য। যত দিন যাচ্ছে তত তোমার বুলি পড়ছে দেখছি। এই দেশে থেকে থেকে বেয়াদব হয়ে উঠছ, বেয়াদব। ম্যাকাথি সিনিয়র চিৎকার করে ছেলেকে কিছু একটা গালাগালি দিতে ছেলে উঠে দাঁড়িয়ে হাত তোলে যেন নিজের বাপকেই মারবে। এই দৃশ্য দেখে মেয়েটি এত ভয় পেয়ে যায় যে সে দৌড়ে বাড়ি গিয়ে নিজের মাকে সব বলে। সে নিজের কথা শেষ করতে না করতেই জেমস ম্যাকাথি দৌড়তে দৌড়তে এসে বলে সে তার বাপকে বসকম পুলের ধারে মৃত অবস্থায় পেয়েছে এবং তার সাহায্যের প্রয়োজন। মা মেয়ে দুজনেই বলেছে যে যখন তারা জেমসকে দেখে তখন সে প্রচন্ড উত্তেজিত, মাথায় হ্যাট নেই, বগল দাবা করে যে রাইফেলটা নিয়ে গিয়েছিল সেটা নেই এবং ডান হাতের আস্তিনে টাটকা রক্ত লেগে। জেমসের পেছন পেছন ওরা যখন বসকম পুলে যায় তখন দেখে মিস্টার ম্যাকাথি মরে পড়ে আছেন পুকুর পাড়ে। ভোঁতা একটা কিছু দিয়ে বারবার আঘাত করে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। লাশের সামান্য দূরেই পড়েছিল জেমসের রাইফেল এবং লাশ দেখে মনে হচ্ছিল যে বন্দুকের বাঁট দিয়ে আঘাতটা করা হয়ে থাকতে পারে। কাজেই ছেলেকে গ্রেপ্তার করা হয়। ইনকোয়েস্ট বলে ম্যাকাথিকে খুন করা হয়েছে, কাজেই ছেলের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। ও, তো এতে আর রহস্যের কি আছে? তো স্পষ্টই বোঝা যাচ্ছে যে ছেলে বাপকে খুন করেছে। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স খুবই ট্রিকি জিনিস ওয়াটসন।
আমি মানছি যে আপাত দৃষ্টিতে এটা একেবারেই ওপেন অ্যান্ড শাট কেস মনে হচ্ছে, তবে স্থানীয় অনেকেই বিশ্বাস করেন যে জেমস ম্যাকার্থি নির্দোষ। তাদের মধ্যে রয়েছেন মিস টার্নার, জন টার্নারের মেয়ে, আর তিনি লেস্ট্রেডকে অনুরোধ করেছেন ওদের তরফ থেকে ব্যাপারটা তদন্ত করতে। তোমার লেস্ট্রেডকে মনে আছে তো? স্টাডি এন্ড স্কারলেট কেসে আলাপ হয়েছিল। হ্যাঁ, মনে আছে। তো লেস্ট্রেড কেসের মাথামুন্ডু কিছুই বুঝতে না পেরে আমাকে তার করলো, আর সেই জন্যই ওয়াটসন, তুমি আর আমি বাড়িতে বসে শান্তিতে ব্রেকফাস্ট করার জায়গায় এখন এই ট্রেনে বসে আছি। কিন্তু এখানে তুমি কি করবে হোমস? এই কেস তো জলের মতো পরিষ্কার। যতটা পরিষ্কার ভাবছো ততটা নাও হতে পারে। হয়তো এমন কিছু আছে যেটা এখনো লেস্ট্রেডের চোখে পড়েনি, আর এমন জিনিস যে আমার চোখে পড়ে তা তো তুমি জানো। যেমন ধরো, তোমার বাথরুমের জানলাটা তোমার ডান দিকে। এটা তুমি কি করে জানলে? এলিমেন্টারি মাই ডিয়ার ওয়াটসন, আমি জানি তুমি মিলিটারি মেজাজের মানুষ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করো, রোজ দাড়ি কামাও, আর সকালেও কামিয়েছো। কিন্তু তোমার মুখের ডান দিকটা যতটা পরিষ্কারভাবে কামানো, বাঁ দিকটা ততটা নয়। কেন? কারণ তুমি নিশ্চয়ই মুখের বাঁ দিকটা পরিষ্কারভাবে দেখতে পাও না। এবার কেন পাও না? কারণ জানালাটা ডান দিকে, বুঝলে? তো তুমি যেমন দেখতে পাওনি, হয়তো অন্য অনেকেও দেখতে পায়নি। ইনকোয়েস্টে একটা দুটো এমন কথা উঠে এসেছে যেটা থেকে আমার এমন সন্দেহটাই হচ্ছে। কি কথা? জেমসকে পুলিশ সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করেনি, ও হ্যাদলিতে ফেরার পর করেছিল। এবং ইন্সপেক্টর যখন বলেন যে ওকে গ্রেপ্তার করা হচ্ছে, ও বলে তাতে ও একটুও অবাক হচ্ছে না। এই তো কনফেশন। না ওয়াটসন, কারণ তারপরেই ও বলে যে ও খুনটা করেনি। তাহলে অমন কথা বলবে কেন? হয়তো বুঝতেই পারছিল যে পারিপার্শ্বিক প্রমাণ সবই ওর বিরুদ্ধে। ঘটনাস্থলে যা অবস্থা, তারপরেও যদি গ্রেপ্তার হওয়াতে ও চিৎকার চেঁচামেচি করত, তাহলেই বরং আমার সন্দেহ হতো। তবে ওর এই অবাক না হওয়া, নিজের গ্রেপ্তারকে মেনে নেওয়া, এর থেকেই প্রমাণ হয় যে ও খুন করেনি। এখানে যা প্রমাণ আছে সেই প্রমাণে কিন্তু খুব সহজেই ফাঁসি হয়ে যেতে পারে। তা তো পারেই। জেমসের কি বক্তব্য? দেখো, ও যা বলেছে তা মনে খুব একটা আশার উদ্রেক করে না। কাগজে বেরিয়েছে, এ নাও, নিজেই পড়ে নাও। শার্লক আমার দিকে স্থানীয় একটা খবরের কাগজ বাড়িয়ে দিল। অভিযুক্ত জেমস ম্যাকার্থি, মৃতের একমাত্র ছেলে, বলেছেন যে তিনি 3 দিন ব্রিস্টলে ছিলেন কাজে এবং বাড়ি ফেরেন সোমবার 3 তারিখ সকালে। বাড়ি ফিরে কাজের লোকের কাছে তিনি জানতে পারেন যে চার্লস ম্যাকার্থি রসের দিকে গেছেন গাড়োয়ান জন কবের সঙ্গে। কিছুক্ষণ পরেই তিনি তাদের ঘোড়ার গাড়ির শব্দ শুনে জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখেন গাড়ি ফিরে এসেছে এবং চার্লস ম্যাকার্থি গাড়ি থেকে নেমে হেঁটে বেরিয়ে যাচ্ছেন। তার দাবি, চার্লস ম্যাকার্থি কোন দিকে যাচ্ছিলেন সেটা তার জানা ছিল না। অভিযুক্ত তখন খরগোশ শিকার করবেন বলে হাতে রাইফেল নিয়ে বসকম পুল উদ্দেশ্যে বেরোন। পথে যে তার গেম কিপার ক্রাউডারের সঙ্গে দেখা হয়েছিল তা তিনি মেনে নিয়েছেন, যদিও ক্রাউডারের যে বক্তব্য যে তিনি মৃতের পিছু নিয়েছিলেন তা তিনি অস্বীকার করেছেন। ওকে। পুল থেকে যখন উনি 100 গজ দূরে, তখন অভিযুক্তের দাবি যে তিনি কুই বলে একটা ডাক শুনতে পান। যেহেতু শিকারে বেরোলে মৃত এবং অভিযুক্ত দুজনেই একে অপরকে ডাকতে এই সংকেতের ব্যবহার করতেন, অভিযুক্ত ভাবেন তার বাবা হয়তো তাঁকেই ডাকছেন এবং তিনি বসকম পুলের দিকে এগিয়ে যান এবং গিয়ে দেখেন সেখানে চার্লস ম্যাকার্থি দাঁড়িয়ে রয়েছেন। অভিযুক্তের দাবি যে চার্লস ম্যাকার্থি তাকে দেখে রেগে যান এবং জানতে চান তিনি ওখানে কি করছেন। দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। অভিযুক্ত সেই স্থান থেকে বেরিয়ে হ্যাদলির দিকে এগোন, কিন্তু 150 গজ গিয়েই উনি একটা আর্তনাদ শুনতে পেয়ে ছুটে ফিরে এসে দেখেন আহত চার্লস ম্যাকার্থি মাটিতে পড়ে রয়েছেন, তার মাথা রক্তাক্ত। অভিযুক্ত তার মাথা নিজের কোলে তুলে নেওয়ার কয়েক মুহূর্ত পরেই উনি মারা যান। অভিযুক্ত তখন মিস্টার টার্নারের লজ কিপারের কাছে সাহায্য চান। এছাড়া অভিযুক্ত দাবি তিনি এই ব্যাপারে কিছুই জানেন না এবং লাশের কাছে তিনি অন্য কোনো মানুষকেও দেখেননি। আচ্ছা, এরপর দেখলাম ইনকোয়েস্টে করোনার এবং জেমসের কথোপকথন পুরোটাই কাগজে ছাপা হয়েছে। আপনার বাবা মারা যাওয়ার আগে কিছু বলেননি? খুবই অস্পষ্ট কিছু কথা বলেছিলেন। আমি একমাত্র র্যাট কথাটা বুঝতে পেরেছিলাম। র্যাট? র্যাট বলে উনি কি বোঝাতে চেয়েছিলেন, আপনি বুঝতে পেরেছিলেন? না, আমি ভাবলাম প্রলাপ বকছেন।
আপনার আর বাবার মধ্যে কি নিয়ে ঝগড়া হচ্ছিল? আমি আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই না। তা বললে তো চলবে না মিস্টার ম্যাকার্থে, বলতে আপনাকে হবেই। কিন্তু এটার সঙ্গে আমার বাবার খুনের কোনো সম্পর্ক নেই। সেটা আদালত ঠিক করবে, আপনি প্রশ্নের উত্তর দিন। না, আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই না। আপনি বলেছেন যে কুই শব্দটা আপনার আর আপনার বাবার মধ্যে একটা সংকেত ছিল। আগে হ্যাঁ। আপনি বলেছেন যে আপনার বাবা জানতেন না যে আপনি ব্রিস্টল থেকে ফিরে এসেছেন। তিনি যদি নাই জানেন যে আপনি সেখানে রয়েছেন, তাহলে তিনি সেই সাংকেতিক শব্দ কেন করলেন? আমি জানি না। আপনার বাবার ডাক শুনে আপনি যখন সেখানে পৌঁছলেন, তখন সন্দেহজনক কিছু দেখেননি? তেমন কিছু না। মানে আমার তখন মানসিক অবস্থা ঠিক ছিল না, তাই খুব একটা লক্ষ্য করিনি। তবে আমার যেন মনে হয়েছিল যে আমার বাঁদিকে মাটির ওপরে ছাই রঙের কিছু একটা পড়েছিল, বোধহয় একটা কোট। তবে বাবাকে ছেড়ে আমি যখন উঠলাম, তখন আর সেটা দেখতে পাইনি। মানে আপনি বলছেন যে আপনি লজ কিপারকে ডেকে আনার আগেই সেটা গায়েব হয়ে গেছিল? আগে হ্যাঁ। আর আপনি জানেন না সেটা ঠিক কি জিনিস? না। লাশ থেকে সেটা কত দূরে ছিল? আন্দাজ 12 গজ মতো। আর পাশের জঙ্গল থেকে কত দূরে? ওই 12 গজ মতোই হবে। মানে যেই সেটা নিয়ে থাকুক, সে আপনার থেকে 12 গজ দূরে ছিল। হ্যাঁ, কিন্তু আমি ওই দিকে পিঠ করে বসেছিলাম। এরপরে করোনার তার কনক্লুডিং রিমার্কস দিয়েছেন, যেখানে যে জিনিসগুলোর দিকে উনি দৃষ্টি আকর্ষণ করেছেন সেগুলো সবারই সন্দেহজনক মনে হওয়ার কথা। যেমন, বাপ যদি নাই জানে যে ছেলে সেখানে রয়েছে, সে তাকে ডাকবে কেন? আচ্ছা, জেমস যে করোনারের একটি প্রশ্নের উত্তর দেয়নি, সেটাও তো তার বিরুদ্ধেই গেছে। তোমরা যেটা ওর বিরুদ্ধে প্রমাণ ভাবছো, সেটাই আসলে ওর সপক্ষে সব থেকে বড় প্রমাণ। ভেবে দেখো, মিথ্যে কথাই যদি বলতে হয়, তাহলে এর থেকে ভালোভাবে গুছিয়ে মিথ্যে কি বলা যেত না? বাবার সঙ্গে কি ব্যাপারে ঝগড়া হচ্ছিল, মিথ্যে একটা কিছু বললেই হতো। বলতে চায় না কেন বলল? তারপর ওই কুই ডাক আর ছাই রঙের কোট বানিয়ে গল্প বলতে হলে এত দুর্বল গল্প কেউ বলে না, ওয়াটসন। না হে, ও সত্যি কথাই বলছে, কিন্তু যতক্ষণ না আমরা সেখানে পৌঁছচ্ছি, কিছু করা যাবে না। আপাতত আমি একটু ঘুমিয়ে নিই। আমরা সুইন্ডনে লাঞ্চ করব, আর সেখানে পৌঁছতে 20 মিনিট বাকি। সুইন্ডনে লাঞ্চ করে আমাদের রস পৌঁছতে পৌঁছতে বিকেল 4টে বেজে গেল। স্টেশনে লেস্ট্রেড আমাদের জন্য অপেক্ষা করছিল। সে আমাদের হারফোর্ড আর্মসে নিয়ে গেল। আমাদের জন্য একটা ঘর সেখানে বুক করা ছিল। চা খেতে খেতে লেস্ট্রেড বলল, আমি আপনার জন্য গাড়ি বলেই রেখেছি, চা খেয়ে একবার ঘটনাস্থলে যাবেন তো? না হে লেস্ট্রেড, আমার ঘরের সোফাটা বড্ড আরামদায়ক, আর আমার সঙ্গে এক বাক্স সিগারেট আছে। আমি সেগুলোর সদ্ব্যবহার করব। আজ রাতে আর গাড়ি লাগবে না। ও, তার মানে আপনি কাগজ পড়েই যা বোঝার বুঝে নিয়েছেন। অবশ্যই একেবারে সহজ কেস, তবে তাও মিস টার্নার অনুরোধ করলেন, তাই আর কি। উনি আপনার কথা শুনেছেন। আমি ওকে বারবার বললাম যে এমন কেসে আপনার কিছুই করার নেই, কিন্তু উনি কিছুতেই... ওই দেখুন, এসেও পড়েছেন। লেস্ট্রেডের কথা শেষ হতে না হতেই ঘরের মধ্যে যিনি ঢুকলেন, তার মতো সুন্দরী মহিলা আমি কোনোদিন দেখিনি। উত্তেজনায় তার মুখ লাল, চোখ বিস্ফারিত। মিস্টার হোমস, আমি জানতাম আপনি আসবেন। আমি আপনাকে বলতে চাই যে আমি জানি জেমস খুন করেনি, আমি জানি। আর আমি চাই যে আপনি ওই বিশ্বাসটা নিয়েই কাজ শুরু করুন। কোনোভাবেই আপনি ওকে সন্দেহ করবেন না, প্লিজ। আমরা একে অপরকে ছোটবেলা থেকে চিনি। জেমস একটা মাছিকেও মারতে পারে না মিস্টার হোমস। খুন তো ভাবাই যায় না। আমি যথাসম্ভব চেষ্টা করব, মিস্টার না। চেষ্টা? কিন্তু আপনি তো কেসের ব্যাপারে সবকিছুই জানেন। আপনি এখনো কোনো প্রমাণ, কোনো ক্লু খুঁজে পাননি? আপনার এখনো বিশ্বাস হয় না যে জেমস নির্দোষ? আমার মনে হয় জেমসের নির্দোষ হওয়ার সম্ভাবনা আছে। এই তো দেখেছেন মিস্টার লেস্ট্রেড, উনি আশার আলো দেখতে পেয়েছেন। আমার মনে হয় মিস্টার হোমস একটু তাড়াহুড়ো করে ফেলছেন। না, উনি ঠিক বলছেন, একদম ঠিক বলছেন।
আর ওর বাবার সঙ্গে যে ঝগড়া হয়েছিল, আমি জানি ও সেটার ব্যাপারে কিছু বলতে চায় না, কারণ ঝগড়াটা হচ্ছিল আমাকে নিয়ে। আপনাকে নিয়ে? কিরকম? জেমস আর ওর বাবার অনেক ব্যাপারেই মতের অমিল ছিল। মিস্টার ম্যাকার্থি চাইতেন যত তাড়াতাড়ি সম্ভব আমাদের দুজনের বিয়ে দিয়ে দিতে, কিন্তু আমরা একে অপরকে ভাই বোনের মতো ভালোবাসি মিস্টার হোমস। আর জেমসের বয়স খুব কম, ও এখনো পৃথিবীর কিছুই দেখেনি, কাজেই আমরা এত তাড়াতাড়ি এমন কিছু হোক এটা চাইতাম না। সেই নিয়ে বাবার ছেলের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হতো। আর আপনার বাবা, ওর এই বিয়েতে মত ছিল? না মিস্টার হোমস, ইনফ্যাক্ট মিস্টার ম্যাকার্থি ছাড়া কারোরই এই বিয়েতে মত ছিল না। আই সি। আচ্ছা, আগামীকাল কি আমি আপনার বাবার সঙ্গে দেখা করতে পারি? ডাক্তার ওকে কারোর সঙ্গে দেখা করতে বারণ করেছেন। ডাক্তার? হ্যাঁ, আপনি শোনেননি? বাবার শরীর অনেক দিন থেকেই ভালো নয়, তবে এই ঘটনায় উনি একেবারেই ভেঙে পড়েছেন। ডাক্তার বলে দিয়েছেন ওকে একেবারেই বেড রেস্টে থাকতে। আসলে উনি মিস্টার ম্যাকার্থিকে বহু বছর চিনতেন তো, সেই ভিক্টোরিয়ার সময় থেকে। ভিক্টোরিয়া? হ্যাঁ, যখন ওখানে খনিতে। রাইট, ভিক্টোরিয়া গোল্ড মাইন্স। মিস্টার টার্নার তো শুনেছি ওখানে অনেক পয়সা করেছিলেন, তাই না? আগে হ্যাঁ। ধন্যবাদ মিস টার্নার, আপনি আমায় অনেক সাহায্য করলেন। আপনি অনুসন্ধান করে কি বার করলেন আমায় জানাবেন কিন্তু। আর আপনি নিশ্চয়ই জেমসের সঙ্গে দেখা করতে জেলে যাবেন। আমার তরফ থেকে দয়া করে ওকে বলবেন যে আমি জানি ও নির্দোষ। বলবো মিস টার্নার, নিশ্চয়ই বলবো। আমি তাহলে চলি, বাবার শরীর খারাপ তো, আমি বাড়ির বাইরে বেশিক্ষণ থাকলে অসুবিধে হবে। আসি মিস্টার হোমস। এই বলে মিস টার্নার যেমন ঝড়ের মতো এসেছিলেন তেমনই ঝড়ের মতো বেরিয়ে গেলেন। ছি ছি মিস্টার হোমস, বেচারা মেয়েটিকে আপনি এইভাবে মিথ্যে আশা দিলেন। এতটা নির্মম আপনি হতে পারলেন মিস্টার হোমস? মোটেই না লেস্ট্রেড, আমার মনে হয় জেমসকে আমি ছাড়িয়ে নিতে পারবো। ওর সঙ্গে জেলে দেখা করার অনুমতি বার করতে পেরেছো? হ্যাঁ, তবে শুধু আপনার আর আমার জন্য মিস্টার হোমস। আর এখন যদি আমরা ট্রেন ধরে হ্যাফার্ড যাই, তাহলে আজ রাতের মধ্যে ফিরেও আসতে পারবো। বেশ, তাহলে এখনই চলো। ওয়াটসন, তুমি একটু বোর হবে, তবে কথা দিচ্ছি ঘন্টা দুয়েকের বেশি লাগবে না আমাদের। এই বলে শার্লক বেরিয়ে গেল। আমি খানিকক্ষণ বাইরে বেরিয়ে হাঁটাহাঁটি করলাম, তারপর নিজের ঘরে ফিরে এসে কিছুক্ষণ একটা উপন্যাস পড়ার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই কেসের চিন্তাটা মন থেকে বার করে দিতে পারলাম না। শেষমেশ উপন্যাসটা ফেলে দিয়ে ভাবতে বসলাম। যদি ধরে নেওয়া হয় যে জেমস সত্যি কথাই বলছে, তাহলে সে যখন নিজের বাবাকে ছেড়ে গেল আর তারপরে বাবার চিৎকার শুনে ফিরে এলো, ওইটুকু সময়ের মধ্যে কি হয়ে থাকতে পারে? ভদ্রলোকের শরীরে যে আঘাতের চিহ্ন রয়েছে সেটা থেকে কি কিছু আন্দাজ করা যায় না? আমি স্থানীয় সংবাদপত্রের একটা কপি জোগাড় করলাম। সেখানে ময়নাতদন্তের সমস্ত ডিটেলস লেখা রয়েছে। লেফট প্যারাইটাল বোন এর পস্টিরিয়র থার্ড এবং অক্সিপিটাল বোনের লেফট হাফ কোনো ভোঁতা জিনিসের আঘাতে সম্পূর্ণভাবে গুঁড়িয়ে গেছে। আমি নিজের মাথায় হাত রেখে এই হাড়গুলো অনুভব করার চেষ্টা করলাম। এখানে আঘাত করতে গেলে পেছন থেকেই আঘাত করতে হবে। তবে জেমসকে দেখা গেছিল নিজের বাবার সামনে দাঁড়িয়ে থাকতে। অবশ্য ভদ্রলোক তর্কাতর্কির মাঝে উল্টো দিকে ঘুরেও থাকতে পারেন। তারপর মারা যাওয়ার আগে তাঁর শেষ কথা, র্যাট, ইঁদুর, এর মানে কি? প্রলাপ বকছিলেন বলে আমার মনে হয় না। মাথায় আঘাত লাগলেই মানুষ প্রলাপ বকতে শুরু করে না। উনি সম্ভবত কে ওকে মেরেছে সেটাই বলতে চেষ্টা করছিলেন, কিন্তু র্যাট মানে কি? তাছাড়া সেই ছাই রঙের কোট, কার কোট? খুনির। কোথায় গেল সেই কোট? এত সব কিছুর মাঝখানে সে কিভাবে সেই কোট নিয়ে চলে গেল এবং কারোর নজরে পড়ল না? এইসব ভাবছি, এমন সময় শার্লক ফিরে এলো। বৃষ্টি হয়েছিল এর মধ্যে? না। গুড। বৃষ্টি পড়ার আগে একবার ঘটনাস্থলটা গিয়ে দেখে আসতে হবে। ম্যাকার্থির সঙ্গে দেখা হলো? হলো। অ্যান্ড কি জানতে পারলে? কিচ্ছু না। সে কি কিছুই বলতে পারলো না? বললো, তবে তার থেকে নতুন কিছু জানা গেল না। ভালো ছেলে, দেখতেও ভালো, তবে বুদ্ধি বিশেষ। মিস টার্নারের মতো একজনের সঙ্গে বিয়েতে যে না করে, তার বুদ্ধি নিয়ে আমারও সন্দেহ আছে। ওইখানে একটা গল্প আছে। জেমস সত্যি মিস টার্নারকে ভালোবাসে,
তবে মিস টার্নার মাঝে 5 বছর এখানে ছিলেন না, তাকে বোর্ডিং স্কুলে পাঠানো হয়েছিল। আর সেই সময় এই গাধাটা কোথাকার এক বা মেয়েদের খপ্পরে পড়ে তার সঙ্গে রেজিস্ট্রি বিয়ে করে ফেলে ব্রিস্টলে। এই বিয়েটার কথা কেউ জানে না, তবে ওর অবস্থাটা ভাবো। মিস টার্নারকে ও চোখের সামনে দেখতে পাচ্ছে, তাকে ভালোবাসে, কিন্তু বিয়ে করতে পারছে না। জেমসের বাবা ওকে প্রপোজ করতেই চাপ দিচ্ছিলেন যখন দুজনের তর্ক হচ্ছিল, কিন্তু বেচারা জেমস কি করবে? বিয়ের কথা বাবাকে বললে বাবা ওকে বাড়ি থেকে বার করে দেবেন, আর ও নিজের রোজগার বলে তো কিছুই নেই। ব্রিস্টলে এই বারমেডের সঙ্গেই ও ছিল মাঝে 3 দিন। তবে এইসব ঝামেলায় একটা লাভ হয়েছে, ওর বিরুদ্ধে খুনের অভিযোগ জানতে পেরে সেই বারমেড জানিয়েছে যে তার জেমসের সঙ্গে দেখা হওয়ার আগেই একটা বর ছিল যে বারমুডা ডকইয়ার্ডে থাকে, কাজেই ওদের দুজনের বিয়ে আইনের চোখে বৈধ নয়। বুঝলাম, কিন্তু জেমস যদি খুন না করে থাকে তাহলে খুনটা করলো কে? খুন করলো কে? আমি দুটো জিনিসের দিকে তোমার দৃষ্টি আকর্ষণ করতে চাই ওয়াটসন। প্রথম, মিস্টার ম্যাকার্থির পুলে কারোর সঙ্গে দেখা করার কথা ছিল। সেটা তার ছেলে হতে পারে না, কারণ তিনি জানতেনই না যে তার ছেলে ফিরে এসেছে। এবং দ্বিতীয়ত, তাকে কুই বলে ডাকতে শোনা গিয়েছিল। এই দুটো জিনিসের ওপরেই গোটা কেসটা নির্ভর করছে। আপাতত শুয়ে পড়ো, কাল সকাল সকাল ঘটনাস্থল দেখতে যেতে হবে। পরের দিন সকালে উঠে দেখি ঝকঝকে আকাশ, ঝলমলে রোদ। 9টা নাগাদ লিস্ট্রেট গাড়ি নিয়ে আমাদের নিতে এলো। বসকম পুলের রাস্তায় লিস্ট্রেট বলল, একটা খবর আছে মিস্টার হোমস। মিস্টার টার্নারের শরীর যে খারাপ সেদিন মিস টার্নার বলেছিলেন, এখন খবর হচ্ছে যে উনি একেবারে মৃত্যুশয্যায়। বয়স অনেক হয়েছে নিশ্চয়ই? 60। তবে অস্ট্রেলিয়াতে কাজ করতে করতেই ওর শরীর ভেঙে গেছিল, আর তারপর এই ব্যাপারটা হওয়াতে উনি আরোই ভেঙে পড়েছেন। ম্যাকার্থি ওর খুবই ভালো বন্ধু ছিলেন। ইনফ্যাক্ট উনি যে ম্যাকার্থিকে হ্যাদারলির জমিটা দিয়েছিলেন তার জন্য কোনো ভাড়াও নিতেন না। রিয়েলি? হ্যাঁ মিস্টার হোমস, এখানে সবাই বলে যে মিস্টার টার্নার কতভাবে মিস্টার ম্যাকার্থিকে সাহায্য করেছেন। আচ্ছা লেস্ট্রেড, তোমার এটা একটু অদ্ভুত মনে হয় না যে এত বড় সম্পত্তির মালিক একজন জমিদার নিজের একমাত্র মেয়ের বিয়ে দেবেন ম্যাকার্থির মতো একজনের ছেলের সঙ্গে, যে তার অনুগ্রহে এখানে থাকতে পারছে? আরো অদ্ভুত যে এই বিয়েতে জেমস ম্যাকার্থি আপত্তি করবেন। মিস টার্নার তো তার বাবার সমস্ত সম্পত্তির একমাত্র ওয়ারিশ, তার সঙ্গে নিজের বিয়েতে তার আপত্তি, এটা তোমার একটু বিচিত্র লাগছে না? সে বিচিত্র লাগুক আর যাই লাগুক, ম্যাকার্থিকে যে তার ছেলেই খুন করেছে এই নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। আমারও সন্দেহ নেই যে আমরা হ্যাদালি ফার্মে পৌঁছে গেছি। ও হ্যাঁ, আসুন। হ্যাদালি ফার্মে ম্যাকার্থিদের বাড়িটা বেশ বড় একটা দোতলা বাড়ি। ছাই রঙের দেওয়ালে কিছু কিছু জায়গায় শ্যাওলা পড়েছে। তবে বাড়ির সমস্ত জানলার পর্দা টানা, রান্নাঘরের চিমনিতে ধোঁয়া নেই দেখে মনে হয় যে এখানে কিছু একটা অঘটন ঘটেছে। আমাদের জন্য কাজের লোক দরজা খুলে দিল এবং শার্লক অনুরোধ করতে চার্লস ম্যাকার্থি মারা যাওয়ার সময় যে বুট জোড়া পরেছিলেন সেটা দেখালো। শার্লক তারপর জেমসের এক জোড়া বুটও দেখতে চাইল এবং দুটোকেই মাপলো। মাপা হলে আমরা বাড়ি থেকে বেরিয়ে বসকম পুলের দিকে হেঁটে চললাম, সেই রাস্তা ধরে যে রাস্তা দিয়ে জেমস এবং চার্লস গেছিলেন। বেকার স্ট্রিটের আর্মচেয়ারে বসে পাইপ খেতে খেতে ডিডাকশন করা শার্লক আর মাঠে নেমে তদন্ত করা শার্লক কিন্তু দুজন সম্পূর্ণ আলাদা মানুষ। শিকারী কুকুর যখন শিকারের গন্ধ পায় তার চেহারা হাবভাব যেমন হয়, বসকম পুলের দিকে হেঁটে যেতে যেতে আমি খেয়াল করলাম শার্লকের হাবভাব ঠিক সেই রকম। কাঁধ সামনের দিকে ঝোঁকানো, মাথা নিচু, চোখ রাস্তার উপরে, গলার শিরাগুলো ফুলে রয়েছে, মুখে উত্তেজনার লাল আভা। আমাদের পায়ের তলায় মাটি ভিজে, আর সেই ভিজে মাটিতে অনেক পায়ের ছাপ। শার্লক হাঁটতে হাঁটতে সেই ছাপগুলো খুব মন দিয়ে দেখছিল। বসকম পুল মোটামুটি টার্নার আর ম্যাকার্থিদের বাড়ির মাঝামাঝি একটা জায়গায়। উল্টো দিকে জঙ্গলের গাছের ডালগুলোর ওপর দিয়ে উঁকি মারছে জমিদার ম্যাকার্থির বাড়ির চূড়া। পুকুরের চারিদিকে উঁচু ঘাস গজিয়ে রয়েছে। হ্যাদালির দিকে ঘন জঙ্গল আর ঘাসের মাঝখানে একটা পায়ে হাঁটা পথ দেখা যাচ্ছিল।
তারই পাশে লেস্ট্রেড আমাদের দেখালো লাশ কোথায় পড়েছিল। মাটি এখানে এতটাই নরম যে দেহের ছাপ মাটির মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছিল। হোমস শুধু সেই জায়গাটাই নয়, তার চারিপাশে ঘুরে মন দিয়ে কি যেন দেখল। তারপর হঠাৎ লেস্ট্রেডের দিকে ফিরে বলল, তুমি জলে কেন নেমেছিলে? ভেবেছিলাম যদি কিছু অস্ত্র, কিন্তু আপনি কিভাবে? সময় নেই, অত কিছু বোঝানোর সময় নেই লেস্ট্রেড। সেখানে পুলিশ আসার আগে আমি এলে পুরো ব্যাপারটাই জলের মতো পরিষ্কার হয়ে যেত, কিন্তু পুলিশ এসে সব পায়ের ছাপের 12টা বাজিয়ে দিয়েছে। তাও দেখি, ওকে, লজ কিপার এইখানে এসে দাঁড়িয়েছিল। কিন্তু এটা কি? একই জুতোর 3 সেট ছাপ। ও, জেমস ম্যাকার্থি 2 বার হেঁটেছে, 1 বার দৌড়েছে। এদিকে পায়ের ছাপটা সিনিয়র ম্যাকার্থি অপেক্ষা করার সময় পায়চারি করছিলেন। পাশে মাটিতে রাইফেলের বাঁটের ছাপ রয়েছে। কিন্তু এটা কার পায়ের ছাপ? ডিঙি মেরে পা টিপে টিপে হাঁটছে, জুতোটাও অদ্ভুত ধরনের। জঙ্গল থেকে আসছে, ফিরে যাচ্ছে, আবার আসছে। ও, সেই কোটটা তুলে নিতে। কিন্তু ইনি এসেছিলেন কোন দিক থেকে? মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে শার্লক পায়ের ছাপ অনুসরণ করতে লাগলো। আমরাও তার সঙ্গে সঙ্গে চললাম। হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছলাম জঙ্গলের একেবারে ধারে একটা বিশাল বীচ গাছের তলায়। শার্লক গাছের উল্টো দিকে গিয়ে হাঁটু গেড়ে বসে চেঁচে উঠল, এই তো পেয়েছি। শার্লক মাটিতে প্রায় নাক ঠেকিয়ে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কি সব দেখল। চারধারে পড়ে থাকা শুকনো পাতা ডালপালা খানিক এদিক ওদিক করল। তারপর আমার মনে হলো যেন খানিকটা মাটি তুলে নিয়ে একটা খামে ভরল। ফাইনালি উঠে দাঁড়িয়ে বলল, খুবই ইন্টারেস্টিং কেস, সন্দেহ নেই। ওই দূরে যে বাড়িটা দেখা যাচ্ছে ওটা নিশ্চয়ই লজ। আমি একবার গিয়ে গেম কিপারের সঙ্গে একটু কথা বলে আসি। একটা ছোট্ট চিঠি পাঠানোর আছে আমার। তোমরা গাড়ির দিকে এগো, আমি আসছি। মিনিট 10 পরে শার্লক এসে আমাদের সঙ্গে গাড়িতে উঠল। উঠে পকেট থেকে জঙ্গলের মধ্যে থেকে কুড়োনো একটা বড় পাথর বার করে লেস্ট্রেডের দিকে এগিয়ে দিল। এটা রাখো লেস্ট্রেড, এটা তোমার মার্ডার ওয়েপন। কিন্তু এতে তো রক্তের দাগ নেই। না, নেই। তাহলে আপনি জানলেন কি করে যে এটাই মার্ডার ওয়েপন? ওই বীচ গাছের গোড়ায় পড়েছিল, তুলে দেখলাম তলার ঘাস তখনও সবুজ, মানে এটা ওখানে বড়জোর 2 দিন পড়ে আছে। তার থেকে বেশি হলে ঘাস শুকিয়ে যেত। আশেপাশের কোনো পাথর এর সঙ্গে মেলে না। আর মৃতের মাথার আঘাতের যে বর্ণনা করোনার দিয়েছেন তার সঙ্গে এটা হুবহু মিলে যায়। বুঝলাম, কিন্তু খুনি? খুনি পুরুষ, লেফট হ্যান্ডেড, ডান পাটা খোঁড়া, মোটা সোলওয়ালা শুটিং বুটস আর ছাই রঙের কোট পরে, ইন্ডিয়ান সিগার খায় এবং সিগার হোল্ডার ব্যবহার করে, পকেটে একটা ছুরি নিয়ে ঘুরে বেড়ায়, যদিও সেটা ভোঁতা। আরো কিছু জিনিস বোঝা যাচ্ছে, তবে আপাতত এটা যথেষ্ট বলে আমার মনে হয়। কি বলো? এসব শুনতে তো ভালো লাগছে মিস্টার হোমস, কিন্তু জুরির সামনে দাঁড়াবে না। হ্যাঁ, তুমি তোমার মতো কাজ করো লেস্ট্রেড, আমি আমার মতো করি। আমি লাঞ্চের পরে একটু ব্যস্ত হয়ে পড়বো, আর সন্ধ্যেবেলা ট্রেনে লন্ডন ফিরবো। মানে তাহলে কেসটা? কেস তো শেষ। আরে কিন্তু খুনটা কে করেছে? এক্ষুনি যার বর্ণনা দিলাম সে। আরে বাবা, সেটা কে? কাম অন লেস্ট্রেড, এইটুকু কাজ তুমি করতে পারবে না? বর্ণনা দিয়ে দিলাম, ধরে ফেলো। এমন আর কি কাজ? মানে আমি এখন কি করব? গ্রামে গ্রামে ঘুরে বেড়াবো কে কত লম্বা আর কার পা খোঁড়া খুঁজতে? আরে তুমি কি করবে, আমি কি করে বলি বলো? এ নাও, তোমার হোটেল এসে গেছে, নেমে পড়ো। আমি লন্ডন রওনা হওয়ার আগে তোমায় জানিয়ে যাব। লেস্ট্রেডকে নামিয়ে আমরা আমাদের হোটেলে ফিরে এলাম। খাওয়া শেষ করে আমাদের ঘরে হোমস আর আমি সামনাসামনি বসলাম। ওয়াটসন, একটা চুরুট ধরা। আর শোনো। বেশ, বলো। দেখো, এই কেসের 2টো জিনিস প্রথমেই আমার দৃষ্টি আকর্ষণ করে। এক হলো ওই কুই ডাক, আর 2 হলো র্যাট।
এবার ধরে নেওয়া যাক যে জেমস ম্যাকার্থি সত্যি কথা বলছে। ওই কুই ডাক তাহলে কার জন্য? ছেলের জন্য তো হতে পারে না, কারণ তার বাবা তো জানতোই না যে সে ফিরেছে। এইভাবে কুই ডাক কারা ব্যবহার করে জানো? অস্ট্রেলিয়ানরা। তাহলে কি ম্যাকার্থি এমন কারুর সঙ্গে দেখা করতে এসেছিলেন যিনি অস্ট্রেলিয়ান? আর র্যাট? র্যাট। আচ্ছা, এই দেখো, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া কলোনির একটা ম্যাপ এটা। আমি ম্যাপের এইখানে আঙুল রাখছি। এবার বলো তো, তুমি কি দেখতে পাচ্ছ? র্যাট। আর এবার আঙুল সরিয়ে নিলে ব্যালারাট। একদম ঠিক। মারা যেতে যেতে ম্যাকার্থি ছেলেকে তার খুনির নাম বলে যেতে চেয়েছিলেন, কিন্তু ছেলে পুরোটা শুনতে পায়নি। র্যাট নয়, ব্যালারাট। তাহলে এবার আমরা কি জানতে পারলাম? খুনি অস্ট্রেলিয়ার ব্যালারাট থেকে, আর সে একটা ছাই রঙের কোট পরেছিল, এবং সে নিশ্চয়ই ওই জায়গাটা ভালোভাবে চিনত, কারণ ওই পুলের পথ না চিনলে ওখানে পৌঁছানো কিন্তু সহজ নয়। নিশ্চয়ই। তারপর আজকের এক্সপেডিশন। পায়ের ছাপের দূরত্ব থেকে বুঝলাম যে খুনি লম্বা। সেই একই পায়ের ছাপ থেকে জুতোর ব্যাপারটাও বুঝতে পারলাম। তাছাড়া ডান পায়ের ছাপ বাঁ পায়ের থেকে কম স্পষ্ট, মানে ডান পায়ে ওজন কম দেয়, মানে খোঁড়া। কিন্তু ও যে লেফট হ্যান্ডেড সেটা তুমি বুঝলে কি করে? করোনারের রিপোর্ট ভুলে গেলে? মাথার পেছন থেকে আঘাত করা হয়েছে, অথচ আঘাত মাথার বাঁ দিকে। সেটা লেফট হ্যান্ডেড না হলে হয়? বাপ ছেলের মধ্যে যখন ঝগড়া হচ্ছিল তখন ও ওই বীচ গাছের পেছনে দাঁড়িয়েছিল। ওখানে ও স্মোকও করেছিল। ও যে স্মোক করছিল সেটা জানলে কি করে? গাছের গোড়ায় চুরুটের টুকরো পড়েছিল ওয়াটসন। চুরুটের ডগাটা কাটতে হয় ধরানোর আগে। অনেকে দাঁত দিয়ে ছিঁড়ে দেয়, কিন্তু এই চুরুট আমি দেখলাম কাটা হয়েছে, তবে খুব পরিষ্কারভাবে নয়। অতএব ভোঁতা ছুরি। আর চুরুট মুখে দিয়ে খেলে দাগ থাকতো, কিন্তু এখানে ছিল না। অতএব সিগার হোল্ডার। হোমস, তুমি খুনির চারিদিকে যেভাবে জাল বিছিয়েছ, এর থেকে নিস্তার পাওয়ার কিন্তু কোনো উপায় নেই। আর তুমি যা বললে তার থেকে আমার ধারণা হচ্ছে খুনি হচ্ছেন মিস্টার জন টার্নার স্যার, আপনার সাথে দেখা করতে এসেছেন। ঘরে যিনি ঢুকলেন তিনি বৃদ্ধ, কিন্তু তার চেহারা দেখে তাকে সমীহ করতেই হয়। বয়সের ভারে কাঁধ ঝুঁকে গেলেও তিনি যে বিরাট লম্বা এবং তার গায়ে যে প্রচন্ড শক্তি সেটা এখনো বোঝা যায়। কিন্তু ফ্যাকাশে মুখের দিকে তাকালে বোঝা যাচ্ছে যে তার কোনো মারাত্মক রোগ হয়েছে। বসুন মিস্টার টার্নার। আমার চিঠি পেয়েছিলেন? হ্যাঁ, লজ কিপার আমাকে দিল। আপনি লিখেছেন যে আপনি এখানে আলোচনা করতে চান যাতে কথা পাঁচকান না হয়। হ্যাঁ, আমি লজে গেলে তো সেটাই হতো। কিন্তু আপনি আমার সঙ্গে কেন দেখা করতে চেয়েছিলেন? কারণ আমি জানি মিস্টার টার্নার, আমি জানি যে মিস্টার ম্যাকার্থিকে আপনি খুন করেছেন। কিন্তু কিন্তু আমি ওর বেচারি ছেলেটার কোনো ক্ষতি চাইনি। ওর যদি খুনের দায় জেল বা ফাঁসির সম্ভাবনা থাকে তাহলে আমি আমার অপরাধ কবুল করব। শুনে ভালো লাগলো মিস্টার টার্নার, তবে জল অত দূর হয়তো গড়াবে না। মানে আমাকে এখানে আপনার মেয়ে ডেকেছেন এবং আমি তার হয়েই অনুসন্ধান করছি। তবে জেমসকে পুলিশের কবল থেকে বার্তা করতে হবে। আমি আর বেশি দিন বাঁচব না মিস্টার হোমস। ডায়াবেটিস, ডাক্তার বলেছে আর বড় জোর 1 মাস। তবে আমি আমার নিজের বাড়িতে মরতে চাই মিস্টার হোমস, কারাগারে নয়। কি হয়েছিল আপনি পরিষ্কার বলুন, আমি লিখে নিচ্ছি। তারপর আপনি সই করে দেবেন। সাক্ষী হিসেবে ওয়াটসন সই করবে। আমি কথা দিচ্ছি মিস্টার টার্নার, একেবারে নিরুপায় না হলে এই স্বীকারোক্তি আমি কাউকে দেখাবো না। বেশ, তাই হোক। ম্যাকার্থিকে আপনি চিনতেন না মিস্টার হোমস। লোকটা একটা আস্ত শয়তান। গত 20 বছর ধরে ও আমার জীবনটা তিলে তিলে শেষ করে দিয়েছে। ম্যাকার্থির সঙ্গে আমার প্রথম আলাপ হয় 1860 সালে অস্ট্রেলিয়াতে। সোনা খুঁজতে ব্যালারেট গেছিলাম আমি।
তবে পেলাম না কিছুই। কুসঙ্গে পড়লাম, মদ ধরলাম, আর তারপর ডাকাতি করা শুরু করলাম। আমাদের 6 জনের একটা গ্যাং ছিল, তাদের নেতা ছিলাম আমি, ব্ল্যাক জ্যাক অফ ব্যালারেট। হাইওয়ে দিয়ে যেসব ওয়াগনে করে শোনা যেত, আমরা সেগুলো লুট করতাম। একদিন আমরা জানতে পারলাম মেলবোর্নের দিকে একটা ওয়াগন যাচ্ছে, সোনা বোঝাই করা। আমরা ওত পেতে রইলাম। ওই আসছে, ঘোড়া গাড়ি আসছে। ওয়াগনের সঙ্গে 6 জন সশস্ত্র সেপাই ছিল। আর্থার, জোসেফ, সব তৈরি? কিছুক্ষণ গোলাগুলি চলল। ওদের সবাইকে আমরা মারতে পেরেছিলাম, কিন্তু আমাদেরও 3 জন মারা গেল। গাড়ি চালাচ্ছিল ওই শয়তানটা, ম্যাকাজি। আমার ওকে তখনই মেরে ফেলা উচিত ছিল মিস্টার হোমস, তবে তবে কি মনে হতে আমি ওকে ছেড়ে দিলাম। ও যে ওই অন্ধকারেও আমার মুখটা দেখে ফেলেছিল এবং মনেও রাখতে পারবে, আমি ভাবতে পারিনি। ওই গাড়ি থেকে আমরা অনেক সোনা পেয়েছিলাম মিস্টার হোমস, অনেক। সেই সোনা নিজেদের মধ্যে ভাগ করে আমরা ডাকাতি ছেড়ে দিলাম। আমি ইংল্যান্ড ফিরে এলাম, এই জমিদারি কিনলাম, বিয়ে করলাম। আমার স্ত্রী বেশি দিন বাঁচলেন না, তবে আমার মেয়ে মিস্টার হোমস, অ্যালিস ধীরে ধীরে আমাকে পাল্টে দেয়। ওর ছোট্ট হাত ধরে আমি আমার অন্ধকার অতীতের থেকে দূরে সরে আসি। কিন্তু তারপর একদিন একটা ইনভেস্টমেন্টের ব্যাপারে রিজেন্ট স্ট্রিট গিয়েছিলাম। হঠাৎ আমার কাঁধে কে একটা টোকা মারলো। আরে, এই যে দেখি কুখ্যাত ব্ল্যাক জ্যাক অফ ব্যালারেট। কে তুমি? এই নাম তুমি জানলে কি করে? চিনতে পারছো না? আমি কিন্তু তোমায় ঠিক চিনেছি। অস্ট্রেলিয়া, ব্যালারেট, মেলবোর্নের সোনার বাগান মনে পড়ে? কিন্তু তুমি তুমি আমি সেই ওয়াগনের ড্রাইভার ছিলাম ভাই। আমায় কেন সেদিন গুলি করনি বলো তো? অবশ্য করলে আজকে আমার এমন সৌভাগ্য হতো না। অস্ট্রেলিয়ার ডাকাত ইংল্যান্ডে এসে ভদ্রলোক বাবু সেজেছে দেখছি। তা তোমার জমিদারির প্রজা সবাই জানে তাদের ডাকাত রাজার ইতিহাস। আর পুলিশ যদি না 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 না, তুমি তুমি কি চাও বলো তো? কি চাও? আমি 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 তোমাকে সব দিয়ে দেবো, সব দিয়ে দেবো তোমাকে আমি। আহা, সব আমি চাই না। আমি কি অত নির্মম নিষ্ঠুর হতে পারি? না না না। দেখো, এখানে আমরা 2টি প্রাণী, আমি এবং আমার ছেলে। তো তুমি আমাদের একটা কিছু ব্যবস্থা করে যদি দাও, তাহলে আমিও তোমার ব্যবস্থাটা করে দেব, বুঝলে তো? সেই থেকে ওই শয়তানটা জোঁকের মতন আমার সঙ্গে আটকে থেকে আমার রক্ত চোষা শুরু করলো। 1 পয়সা ভাড়া না দিয়ে আমার জমি দখল করে থাকা শুরু করলো। প্রত্যেক দিন ওর মুখটা আমাকে দেখতে হতো, আর প্রত্যেক দিন ওর ওই শয়তান হাসি আমাকে মনে করিয়ে দিত আমার অন্ধকার অতীতের কথা। ও যা চাইতো আমায় ওকে দিতে হতো মিস্টার হোমস, জমি, টাকা, বাড়ি। তবে তারপরও একদিন এমন একটা জিনিস চেয়ে বসলো যেটা আমি ওকে দিতে পারতাম না। ও অ্যালিসকে চেয়ে বসলো। ওর ছেলে আর আমার মেয়ে অ্যালিস একসঙ্গেই বড় হয়েছিল, দুজনের মধ্যে বন্ধুত্বও ছিল। এদিকে আমার শরীর তখন দুর্বল হতে শুরু করেছে,
আর ওই শয়তানটা ভেবেছিল যে এই সুযোগে ও আমার গোটা সম্পত্তিটাই হাত করবে। তবে এবার আমি না বলতে বাধ্য হই। জেমস ভালো ছেলে, তবে ম্যাকাথির রক্ত যার ধমনীতে বইছে তাকে আমি কিছুতেই আমার পরিবারের অংশ হতে দেব না। ও আমায় ভয় দেখালো, বলল অ্যালিসকে সব বলে দেবে। আমাদের এই নিয়েই দেখা করার কথা ছিল বসকম পুলের ধারে। আমি যখন সেখানে পৌঁছালাম দেখলাম ও জেমসের সঙ্গে কথা বলছে। আমি একটা বড় গাছের পিছনে লুকিয়ে একটা চুরুট ধরালাম। যত ওর কথা শুনতে লাগলাম ততই আমার রাগ বাড়তে লাগলো। আমার ফুলের মতন নিষ্পাপ মেয়েটার ব্যাপারে ও এমন সব কথা বলছিল যে ভদ্র সমাজে সে ভাষা মুখে আনা যায় না। আমি তখনই ঠিক করে ফেলি, অনেক সহ্য করেছি, আর নয়। আমার নিজের জীবন প্রায় শেষ, তবে আমার মেয়েকে আমি এই জানোয়ারের খপ্পরে পড়তে দেব না। জেমস চলে যেতেই আমি গাছের পিছন থেকে বেরিয়ে আসি, আর ম্যাকাসে কিছু বোঝার আগেই ওর মাথায় পাথর দিয়ে আঘাত করি। ওর চিৎকারে জেমস ফিরে আসে। দেখি বাবা, তাড়াহুড়োর মধ্যে আমার কোটটা আমি ফেলে যাই। বাবা বাবা, চোখ চোখ খুলে একবার তাকান বাবা। কে করবে এরকম? কে করবে এরকম? কে আপনাকে মেরেছে বাবা, বলুন বাবা। বাবা, জেমস সাহায্য চাইতে গেলে আমি বেরিয়ে এসে সেটা নিয়ে পালিয়ে যাই। ওকে খুন করা নিয়ে আমার কোনো অনুতাপ নেই মিস্টার হোমস। আবার যদি আমি এই পরিস্থিতিতে পড়ি তাহলে আবার আমি খুন করব, 100 বার করব, 1000 বার করব। এই আমার কাহিনী মিস্টার হোমস। বুঝেছি, আমি এরকমই একটা কিছু আন্দাজ করেছিলাম। নিন, সই করুন। আপনি আপনি এই কাগজটা নিয়ে কি করবেন? আশা করি কিছুই নয় মিস্টার টার্নার। জেমসকে বাঁচাতে যথেষ্ট অন্য প্রমাণ আমার কাছে রয়েছে, তবে একেবারেই যদি নিরুপায় হয়ে যায় তখন এটা ব্যবহার করতে আমি বাধ্য হব। তবে তেমন পরিস্থিতি আসবে না বলেই আমার ধারণা। আপনি যা করেছেন তার জন্য আপনাকে ইংল্যান্ডের আদালতের থেকে অনেক বড় এক আদালতের কাছে জবাবদিহি করতে হবে আর কয়েকদিনের মধ্যে। মিস্টার টার্নার ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর শার্লক অনেকক্ষণ চুপ করে বসে রইল। তারপর ছাদের দিকে তাকিয়ে বলে উঠল, অদৃষ্ট কেন মানুষের সঙ্গে এমন নিষ্ঠুর পরিহাস করে ওয়াটসন? এরকম কেস যতবার দেখি ততবার আমার ব্যাক্সটারের কথাটা মনে পড়ে। There but for the grace of God goes Sherlock Holmes. জেমস ম্যাকাথি শার্লকের সাহায্যে খুনের দায় থেকে রেহাই পায়। জন টার্নার তারপরেও আরো 7 মাস বেঁচে ছিলেন। তাঁর বেঁচে থাকতে থাকতেই জেমস আর অ্যালিসের বিয়ে হয়। তারা দুজন এখন সুখেই আছে। আর যেহেতু এই গল্প লেখার সময় আমি মানুষের এবং জায়গার নাম সবই পাল্টে দিয়েছি, আমার কোনো সন্দেহ নেই যে তারা সুখেই থাকবে। কি ব্যাপারে এত হাসি কিসে? একটা চিঠি এসেছে। অবশ্য এটাকে চিঠি বলবো না, রূপকথার গল্প, সেটাই তো বুঝতে পারছি না। মানে? এই নাও, নিজেই পড়ে দেখো। দেখি। 46 old jury, November 19th, regarding vampire. Vampires? পুরোটা পড়ো না। আচ্ছা। মাননীয় মহাশয়, আমাদের ক্লায়েন্ট মিনসিং লেনে টি ব্রোকার্স ফার্গুসন এন্ড মুয়ার হেডের মিস্টার রবার্ট ফার্গুসন আমাদের কাছে ভ্যাম্পায়ারের ব্যাপারে একটি এনকোয়ারি পাঠিয়েছেন। যেহেতু কারখানার যন্ত্রপাতি ছাড়া অন্য কোনো বিষয়েই আমাদের অভিজ্ঞতা নেই, তাই আমরা তাকে আপনার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছি।
ম্যাটিল্ডা ব্রিগসের মামলায় আপনার সাহায্যের কথা আমরা ভুলিনি। ইতি মরিসন অ্যান্ড ডডের তরফ থেকে EJC। ম্যাটিল্ডা ব্রিগসটা কে? কে নয়, কি। ম্যাটিল্ডা ব্রিগস একটা জাহাজের নাম, তবে সে গল্প বলার সময় এখনো আসেনি। এখন প্রশ্ন হচ্ছে, মরিসন অ্যান্ড ডড বলছে তাদের ভ্যাম্পায়ারের ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু আমাদের কি আছে? বেকার বসে থাকার চেয়ে কষ্টকর কিচ্ছু নেই, কিন্তু তাই বলে ভ্যাম্পায়ার। যাই হোক, তোমার পেছনে তাকে দেখো তো, আমার ইন্ডেক্সের V ভলিউমটা রয়েছে, একটু দেবে? আমি হাত বাড়িয়ে তার থেকে শার্লকের ইন্ডেক্সের V ভলিউমটা নামালাম। এরম এক একটা ভলিউমে শার্লক খবরের কাগজ থেকে নানা ইন্টারেস্টিং খুঁটিনাটি কেটে অ্যালফাবেটিক্যালি সাজিয়ে রাখে। শার্লক মোটা বইটা নিজের কোলের ওপর খুলে বসল। ভয়েজ অফ দ্য গ্লোরিয়া স্কট, ভয়ঙ্কর কেস। তুমি বোধহয় এটার ব্যাপারে লিখেছিলে, তাই না? হ্যাঁ। তারপর দেখা যাক। ভিক্টর লিঞ্চ নোট জাল করত, ভেনামাস লিজার্ড, ভিক্টোরিয়া সার্কাসে খেলা দেখাতো, ভ্যান্ডাবিল্ট, ভাইপার, হ্যামার স্মিথের ভিগার, এই তো হাঙ্গেরিতে ভ্যাম্পায়ারিজম, তারপর আবার ট্রান্সিলভেনিয়াতে ভ্যাম্পায়ার। দেখি তো। শার্লক খানিকক্ষণ মন দিয়ে পড়ল, কিন্তু তারপর বিরক্ত হয়ে ইন্ডেক্সটা ফেলে দিয়ে বলল, রাবিশ রাবিশ রাবিশ। এরা কি মনে করে তুমি আর আমি হাতে কাঠি স্টেক নিয়ে মাঝরাতে গোরস্থানে ঘুরে বেড়াবো? আহা, ভ্যাম্পায়ার মানেই যে মৃত তা তো নয়। আমি তো পড়েছি অনেক সময় জীবিত মানুষ অন্যের রক্ত শুষে খায় নিজের যৌবনকে বাঁচিয়ে রাখার জন্য। সেটা এখানেও লেখা আছে ওয়াটসন, তবে তাই বলে কি এইসব ব্যাপারে শার্লক হোমস জড়িয়ে পড়বে? আমি মানুষকে নিয়ে তদন্ত করি ওয়াটসন, এবং মানুষই আমার পক্ষে যথেষ্ট। অলৌকিক ব্যাপারে আমি জড়াতে চাই না। তবে এই মামলা যে অলৌকিক তা তুমি জানছো কি করে? ভদ্রলোক নিজেও একটা চিঠি পাঠিয়েছেন, দেখা যাক কি বক্তব্য। এই বলে শার্লক টেবিল থেকে আর একটা খাম তুলে নিয়ে সেটা খুলল। আমি লক্ষ্য করলাম চিঠিটা পড়তে পড়তে শার্লকের মুখের অভিব্যক্তি পাল্টে গেল। শুরুতে ব্যঙ্গ মেশানো হাসি থাকলেও যতক্ষণে সে চিঠিটা শেষ করেছে তার মুখ দেখে আমি বুঝতে পারছি যে শার্লক টোপ গিলেছে। চিজম্যানস ল্যাম্বার্লি। ল্যাম্বার্লিটা ঠিক কোথায় ওয়াটসন? সাসেক্স, হর্শামের দক্ষিণে। ও, তাহলে তো খুব একটা দূরে নয়। আর এই চিজম্যানসটা কি ব্যাপার? ওসব দিকে অনেক পুরনো বাড়ি আছে, যারা তৈরি করেছিলেন এখনো সবাই তাদের নামেই বাড়িগুলো চেনে। আই সি। ও, বাই দ্য ওয়ে, রবার্ট ফার্গুসন চিঠিতে লিখেছেন উনি নাকি তোমায় চেনেন। আমায়? হ্যাঁ, এই নাও, পড়ে দেখো। ডিয়ার মিস্টার হোমস, আমার উকিল আমায় আপনার সঙ্গে যোগাযোগ করতে বলেছে, কিন্তু আমার সমস্যাটা এতটাই ডেলিকেট যে সেটার ব্যাপারে আমার কথা বলতেও সংকোচ হচ্ছে। ঘটনার মূলে রয়েছে আমার বন্ধু, আমি তার হয়েই আপনাকে লিখছি। আমার এই বন্ধু কয়েক বছর আগে পেরুর এক ধনী ব্যবসায়ীর মেয়েকে বিয়ে করে। মহিলা অত্যন্ত সুন্দরী, কিন্তু ধর্ম আর সংস্কৃতি দুই আলাদা হওয়ার কারণে তার স্বামীর সঙ্গে তার বনিবনা হতো না। আমার বন্ধুর বিয়ের কয়েক বছর পর থেকেই মনে হতে থাকে যে এই বিয়েটা করা তার ভুল হয়েছিল। ভদ্রমহিলার চরিত্রের কিছু দিক আমার বন্ধু কখনোই ঠিক বুঝে উঠতে পারেনি। যদিও মহিলার তরফ থেকে কিন্তু ভালোবাসার বা স্ত্রী হিসেবে তার কর্তব্যে কোনো ফাঁকি ছিল না, তবে বিয়ের কিছুদিন পর থেকেই মহিলা অদ্ভুত কিছু কার্যকলাপ শুরু করেন। আমার বন্ধুর এর আগে দুবার বিয়ে হয়েছিল এবং তার প্রথম পক্ষের স্ত্রী একটি পুত্র সন্তান প্রসব করেন। এই ছেলেটির বয়স এখন 15। ছোটবেলায় একটি দুর্ঘটনার ফলে সে আহত হয় এবং তার ফলে এখনো কিছুটা অশক্ত। আমার বন্ধু অন্তত দুবার দেখেছে তার বর্তমান স্ত্রী এই ছেলেটিকে মারছে। একবার লাঠি দিয়ে এমন মেরেছিলেন যে বেচারার হাতে কাল ছিটে পড়ে গেছিল। তবে তার নিজের ছেলের 1 বছর আগে জন্ম হবার পর থেকে ভদ্রমহিলার আচরণ আরও অস্বাভাবিক হয়ে যায়। মাসখানেক আগের কথা,
বাচ্চাটির নার্স তাকে ঘরে একা রেখে কয়েক মিনিটের জন্য বাইরে গেছে। তখন সে হঠাৎ শুনতে পায় বাচ্চাটি চিৎকার করে উঠল, যেন তার আঘাত লেগেছে। নার্স সঙ্গে সঙ্গে ঘরে ফিরে এসে দেখে ভদ্রমহিলা বাচ্চার ঘাড়ের উপর ঝুঁকে যেন কামড়ে ধরেছেন, আর তিনি মুখ তুলতে দেখা যায় বাচ্চার ঘাড়ে একটি ছোট্ট ফুটো থেকে রক্ত বেরোচ্ছে। নার্স সঙ্গে সঙ্গে আমার বন্ধুকে ঘটনার কথা জানাতে যাচ্ছিল, কিন্তু মহিলা অনেক অনুনয় বিনয় করে এবং শেষে 5 পাউন্ড ঘুষ দিয়ে মহিলার মুখ বন্ধ করেন। সেদিনের পর থেকে নার্স একটি মুহূর্তের জন্যও বাচ্চাটিকে চোখের আড়াল করেনি। কিন্তু তার মনে হতে থাকে যে মহিলা যেন তককে তককে রয়েছেন এবং সুযোগ পেলেই আবার বাচ্চাটির উপর ঝাঁপিয়ে পড়বেন। দিন রাত এই মানসিক চাপ সহ্য করতে না পেরে শেষে নার্স আমার বন্ধুকে পুরো ঘটনাটা জানায়। আমার বন্ধু তার কথা বিশ্বাস করতে চায় না। সে বলে যে নার্স হয় ভুল দেখেছে, না হলে পাগল হয়ে গেছে, না হলে মিথ্যে কথা বলছে। আমি সত্যি কথা বলছি স্যার, ম্যাডাম বাচ্চার রক্ত চুষে খাচ্ছিল। কি সব যাতা বলছো তুমি? বিশ্বাস করুন স্যার, আমি নিজে। যখন দুজনের তর্কাতর্কি চলছে তার মাঝখানেই আবার বাচ্চার চিৎকার শোনা যায়। নার্স এবং আমার বন্ধু দুজনেই ছুটতে ছুটতে বাচ্চার ঘরে যায়, আর সেখানে গিয়ে আমার বন্ধু নিজের চোখে দেখে মা বাচ্চার গলা কামড়ে রয়েছে এবং বাচ্চার গলা আর তার কটের কাপড়ে লেগে রয়েছে রক্ত। আমার বন্ধুর চিৎকারে তার স্ত্রী যখন মুখ তুলে তাকান, সে দেখে তার ঠোঁটে রক্ত লেগে রয়েছে। তার মনে আর কোনো সন্দেহই থাকে না যে মা নিজের ছেলের রক্ত শুষে খাচ্ছে। ভদ্রমহিলাকে আপাতত নিজের ঘরে বন্ধ করে রাখা হয়েছে। তিনি নিজের ব্যবহারের জন্য কোনো রকম সাফাই দেননি। এদিকে আমার বন্ধু প্রায় পাগল হয়ে যাচ্ছে। ভ্যাম্পায়ারের গল্প আমরা সবাই শুনেছি, তবে নিজের বাড়িতে ইংল্যান্ডে যে সশরীরে ভ্যাম্পায়ার দেখতে পাবো এটা আমরা কেউ আশা করিনি। এই আমার সমস্যা মিস্টার হোমস। আপনি কি আমায় কোনো রকম ভাবে সাহায্য করতে পারবেন? যদি আপনি রাজি হন তাহলে চিঠি মারফত আমাকে জানালে আমি পরের দিন সকাল 10টায় আপনার সঙ্গে দেখা করতে চলে আসব। ইতি রবার্ট ফার্গুসন। পিএস, আপনার বন্ধু ওয়াটসন আর আমি একসঙ্গে রাগবি খেলেছি এক সময়। ও খেলতো ব্ল্যাক হিতে আর আমি রিচমন্ডে। ওর হয়তো আমাকে মনে আছে। ও আচ্ছা, রবার্ট মানে বিগ বব ফার্গুসন। অফকোর্স আমার ওকে মনে আছে। রিচমন্ডের সেরা 3 কোয়ার্টার। ভালো ছেলে ছিল। নিজের বন্ধুর সমস্যায় যে ও ঝাঁপিয়ে পড়েছে সেটা ওর পক্ষে খুব স্বাভাবিক। বাবা, তুমি আফগানিস্তানে যুদ্ধ করেছো, আবার রাগবিও খেলেছো, আর কি কি করেছো। যাক সে কথা, আপাতত একটা টেলিগ্রাম লিখে নাও তো দেখি। হ্যাঁ বলো। আপনার স্ত্রীর সমস্যা আমি নিশ্চয়ই খতিয়ে দেখব। আপনার স্ত্রী? আলবাত ওর স্ত্রী। ওসব বন্ধু বন্ধু বলে ভাঁওতা আর কাউকে দিলেও শার্লক হোমসকে দেওয়া যায় না। পাঠিয়ে দাও টেলিগ্রাম, তারপর দেখা যাক না কাল কি হয়। পরের দিন সকাল কাঁটায় কাঁটায় 10টার সময় আমাদের ঘরে ঢুকলেন রবার্ট ফার্গুসন। চিনতে পারলাম বটে, কিন্তু ওর চেহারা দেখে খানিকটা হতাশ হলাম। যখন ওর সঙ্গে রাগবি খেলতাম তখন ওর অ্যাথলিটের মতো চেহারা ছিল। লম্বা, ছিপছিপে, শরীরে একটুও বাড়তি মেদ নেই। সেই রাগবি খেলা কাঁধ এখন বয়সের ভারে ঝুঁকে গেছে। এক মাথা ভর্তি সোনালি চুলের জায়গায় এখন টাক। অবশ্য আমি যে বলছি, আমার নিজের চেহারাও আর আগের মতো নেই। কেমন আছো ওয়াটসন? শেষ যখন তোমায় ডিয়ার পার্কে ট্যাকল করেছিলাম সেই চেহারা আর তোমার নেই। অবশ্য আমারও নেই। মিস্টার হোমস, আপনার তার দেখে বুঝলাম বন্ধুর ছুতোটা আর কাজ করবে না। আমার মনে হয় সোজাসুজি কথা বলাই ভালো। সে তো নিশ্চয়ই মিস্টার হোমস, কিন্তু আপনি কল্পনা করতে পারছেন নিজের স্ত্রী, নিজের অর্ধাঙ্গিনীর ব্যাপারে এরকম কথা বলাটা কতটা কঠিন? আমার বাচ্চাদের আমায় বাঁচাতে হবে মিস্টার হোমস, কিন্তু তাদের বাঁচাতে আমি কি করব? আমি তো আর পুলিশের কাছে এরকম গল্প নিয়ে যেতে পারি না। ওরা আমাকে পাগল ভাববে। এটা
কি মিস্টার হোমস, এটা কি কোনো ধরনের মানসিক রোগ, রক্তের দোষ? আপনি কি এরকম কিছু এর আগে দেখেছেন? আমি কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না মিস্টার হোমস। প্লিজ প্লিজ আমায় সাহায্য করুন। শান্ত হন মিস্টার ফার্গুসন। বসুন, প্লিজ বসুন। আমি কথা দিচ্ছি, আপনার সমস্যার সমাধান আমি বের করবই, কিন্তু তার জন্য আপনাকে প্রথমে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম, আপনার 2 সন্তানকে তাদের মায়ের হাত থেকে রক্ষা করতে আপনি এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ নিয়েছেন? মাকে নিশ্চয়ই বাচ্চাদের কাছে আসতে দিচ্ছেন না। এ নিয়ে অনেক অশান্তি হয়েছে বাড়িতে। আমার স্ত্রী 2টি বাচ্চাকেই খুব ভালোবাসে। আমি যে ওকে ওই অবস্থায় দেখে ফেলি, তাতে ও শুধু যে লজ্জিত হয়েছে তা নয়, আমি ওর চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম ও কষ্টও পেয়েছে। তারপর থেকে ও আর কারোর সঙ্গে একটাও কথা বলেনি, নিজের ঘর থেকে বাইরে পর্যন্ত বেরোচ্ছে না। বিয়ের আগে থেকেই ওর এক পরিচারিকা ছিল, ডোলোরেস। সেই ওর খাবার দাবার দিনে 3 বেলা করে ওর ঘরে দিয়ে আসে। আপনার ছোট ছেলের তার মানে এই মুহূর্তে কোনো বিপদ নেই? ওর নার্স মিসেস মেসন বলেছেন তিনি 24 ঘন্টা ওর সঙ্গে থাকবেন এবং ওর উপর আমার ভরসা আছে। তবে আমার বড় ছেলে জ্যাক, তার ব্যাপারে আমি একটু শঙ্কিত। আমি তো আপনাকে লিখেছিলাম যে আমার স্ত্রীকে আমি 2 বার দেখি ওকে মারধর করতে। এই মারধরের ফলে কি আপনার ছেলে আহত হয়েছিল? না মিস্টার হোমস, তবে বেচারি জ্যাক খুব ভালো ছেলে, খুব মিষ্টি ছেলে। কিন্তু ওর ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি আপনাকে বলেছিলাম। তার ফলে ওর মেরুদণ্ডর ক্ষতি হয়, ও ঠিক করে হাঁটতে পারে না। এমন একটা শিশুর গায়ে হাত তোলার কথা তো আমি ভাবতেই পারি না। অথচ আপনার বাড়িতে আর কে কে রয়েছেন? আমার ঘোড়ার দেখাশোনা করে মাইকেল, ও বাড়িতেই থাকে। তাছাড়া আমি, আমার স্ত্রী, জ্যাক, আমার ছোট ছেলে ডোলোরেস আর মিসেস মেসন, ব্যাস। আমি অনুমান করছি আপনি বিয়ের আগে আপনার স্ত্রীকে খুব ভালোভাবে চিনতেন না। মাত্র কয়েক সপ্তাহের আলাপ। এই পরিচারিকা ডোলোরেস, ওর সঙ্গে কতদিন আছে? বেশ কয়েক বছর। তাহলে আপনার থেকে সে আপনার স্ত্রীকে আরো ভালোভাবে চিনবে, তাই না? হ্যাঁ, তা বলতে পারেন। আমার মনে হয় মিস্টার ফার্গুসন, আমার একবার ল্যাম্বার্লি যাওয়া উচিত। নিজের চোখে সবকিছু না দেখতে পারলে ঠিক। আপনার স্ত্রী তো আপনি বলছেন নিজের ঘর থেকে বেরোচ্ছেন না, কাজেই আমরা গেলে তার বিরক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই, রাইট? অবশ্য আমরা থাকবো আপনাদের গ্রামের ইন বা লজে। ধন্যবাদ, ধন্যবাদ মিস্টার হোমস। ভিক্টোরিয়া স্টেশন থেকে আপনি দুপুর 2টো নাগাদ ট্রেন পেয়ে যাবেন। তবে তার আগে আপনাকে আরেকটা জিনিস জিজ্ঞেস করি মিস্টার ফার্গুসন। আপনার স্ত্রী, আপনার বড় ছেলে এবং ছোট ছেলে দুজনকেই আঘাত করেছেন, তাই তো? আগে হ্যাঁ। তবে আলাদাভাবে। আপনার বড় ছেলেকে তিনি মেরেছেন? আগে হ্যাঁ, একবার হাত দিয়ে আরেকবার লাঠি দিয়ে। কেন তিনি এমন করেছিলেন সেই ব্যাপারে তিনি কখনো কোনো কৈফিয়ত দেননি? না, ও শুধু বারবার বলতে থাকে যে ও জ্যাককে সহ্য করতে পারে না। সৎমায়ের পক্ষে খুব একটা অস্বাভাবিক নয়। আপনার স্ত্রী কি খুব ঈর্ষাপরায়ণ? হ্যাঁ, খুবই। আপনার ছেলে আপনাকে বলেনি সে কেন মার খেয়েছে? না, জ্যাক বলেছে তাকে অকারণেই মারা হয়েছে। আচ্ছা, দুজনের মধ্যে এমনিতে সম্পর্ক ভালো? না, দুজনের মধ্যে প্রায় কথাই নেই। আর আপনার সঙ্গে? জ্যাক আমায় প্রচন্ড ভালোবাসে মিস্টার হোমস। বাবা তার অন্তঃপ্রাণ। আমি কোথায় যাই, কি করি, সব ব্যাপারে ওর কৌতূহল। আপনার বিয়ের আগে তার মানে আপনি আর আপনার ছেলে খুবই ক্লোজ ছিলেন? হ্যাঁ, খুবই। জ্যাকের নিজের মাকে মনে আছে? হ্যাঁ, ও এখনো মায়ের কথা বলে। আচ্ছা, আপনার বড় ছেলেকে মারা আর ছোট ছেলের ওপর অ্যাটাক, এই দুটো কি মোটামুটি একই সময় হয়? প্রথমবার হ্যাঁ, তবে দ্বিতীয়বার না। দ্বিতীয়বার শুধু জ্যাককেই মেরেছিল। মিসেস মেসন তো বাচ্চার ব্যাপারে কিছু বলেননি। ও, ঘেঁটে গেল। ওকে, না না, কিছু না।
আমার মাথায় একটা থিওরি দানা বাঁধতে শুরু করেছিল, কিন্তু যাই হোক মিস্টার ফার্গুসন, আপনার সমস্যার সমাধান আমি করতে পারবো বলেই আমার মনে হচ্ছে। আপনি আজ দুপুর 2টো নাগাদ আমাদের এক্সপেক্ট করতে পারেন। নভেম্বরের একটা কুয়াশা ঢাকা দুপুরে আমরা স্থানীয় চেকার্স ইনে আমাদের ব্যাগ রেখে ফার্গুসনের বাড়ি পৌঁছলাম। সাসেক্সের গ্রামের লম্বা আঁকাবাঁকা একটি রাস্তা পেরিয়ে গ্রামের বাকি বাড়ির থেকে একটু দূরে ফার্গুসনের বাড়ি। বিরাট বড় বাড়িটা, মাঝের অংশটা পুরনো, দুদিকের অংশগুলো অপেক্ষাকৃতভাবে নতুন। পাথরের টালি বসানো ছাদের ওপর মাথা তুলে রয়েছে টিউডার কায়দার চিমনি। বহু বছরের ব্যবহারের ফলে দরজার সামনে সিঁড়ি খানিকটা ক্ষয়ে গেছে। ভেতরে ঢুকলে দেখা যাবে মাথার উপর প্রাচীন ওক কাঠের কড়ি বর্গা। পুরো বাড়িটা জুড়েই যেন একটা ঘুণ ধরা গন্ধ। রবার্ট ফার্গুসন আমাদের নিয়ে গেলেন বসবার ঘরে। বিরাট বড় ঘরের মাঝখানে একটা ফায়ার প্লেসের পেছনে লোহার স্ক্রিনে তারিখ লেখা রয়েছে 1670। ঘরের দেওয়ালে লক্ষ্য করলাম দক্ষিণ আমেরিকার অনেক অস্ত্রশস্ত্র সাজানো রয়েছে। আন্দাজ করলাম এগুলো নিশ্চয়ই ফার্গুসনের স্ত্রী পেরু থেকে সঙ্গে নিয়ে এসেছেন। হোমস অস্ত্রগুলোই দেখছিল, এমন সময় ঘরে টুকটুক করে একটি ছোট্ট কুকুর এসে ঢুকল। কার্লো, কাম হিয়ার বেবি, কাম কাম কাম। কার্লো, কার্লো বয়। স্প্যানিয়েল। সে ফার্গুসনের সামনে এসে ল্যাজ নাড়তে শুরু করলো। তবে আমি লক্ষ্য করলাম যে কুকুরটা খোঁড়াচ্ছে। ও খোঁড়াচ্ছে কেন বুঝতে পারছি না। ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তার বলল হয়তো স্পাইনাল মেনিনজাইটিস, তবে কেটে যাচ্ছে আস্তে আস্তে, আর কয়েকদিনের মধ্যেই পুরো সুস্থ হয়ে যাবে। তাই না কার্লো? হঠাৎ করে শুরু হয়েছিল? হ্যাঁ, এক রাত্রিরে। কতদিন আগে? কতদিন হবে, মাস চারেক। ইন্টারেস্টিং। এটা? হ্যাঁ, আমি যা আন্দাজ করেছিলাম। আরে আপনি কি আন্দাজ করেছিলেন মিস্টার হোমস? কিছু তো বলুন। দেখুন, আপনার কাছে এটা হয়তো একটা খেলার মতো, এটা ধাঁধার মতো, কিন্তু আমার কাছে এটা জীবন মরণ সমস্যা। আমার বউ আমার বাচ্চাকে খুন করার চেষ্টা করছে। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা কতটা সিরিয়াস? শান্ত হন মিস্টার ফার্গুসন, প্লিজ কাম ডাউন। রহস্যের সমাধান আমি করে দেব, তবে সেই সমাধান কিন্তু আপনার পক্ষে আরো বেদনাদায়ক হতে পারে। ভেবে দেখুন, আপনি কি তাও জানতে চাইবেন যে আপনার বাড়িতে আসলে কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ মিস্টার হোমস, আমি তাও জানতে চাই। আপনারা একটু বসুন, আমি একবার আমার স্ত্রীকে দেখে আসি। ফার্গুসন ঘর থেকে বেরিয়ে যেতে শার্লক আবার দেওয়ালে টাঙানো অস্ত্রগুলো দেখতে লাগলো। কয়েক মিনিট পরে ফার্গুসন ফিরে আসতে তার মুখ দেখেই বুঝলাম যে মিসেস ফার্গুসনের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তার সঙ্গে সঙ্গে ঘরে ঢুকলেন একজন রোগা কালো কম বয়সী মহিলা। চা হয়ে গেছে ডোলোরেস, তোমার মালকিনকে দিয়ে এসো, আর দেখো উনি কি চাইছেন। উনি চা চান না স্যার, ওনার খুব শরীর খারাপ, ওনার ডাক্তার দরকার। ডাক্তার? মানে ওয়াটসন, তুমি কি একটু? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, চলো আসুন স্যার। ডোলোরেসের পেছন পেছন আমি সিঁড়ি দিয়ে দোতলায় উঠে একটা প্যাসেজে এসে পড়লাম। প্যাসেজের শেষে একটা দরজা, মোটা ভারী কাঠের ওপর লোহার কবজা। দেখে মনে হলো মিসেস ফার্গুসন যদি এই দরজা বন্ধ করে দেন তাহলে রবার্ট জোর করে এই ঘরে ঢুকতে পারবে না। ডোলোরেস তার জামার ভেতর থেকে একটি চাবি বের করে দরজা খুলল, আর আমি তার পিছু পিছু ঘরে ঢুকলাম। ঘরের মাঝখানে খাটের ওপর শুয়ে মিসেস ফার্গুসন। দেখে মনে হলো অর্ধেক অচৈতন্য। ঘরে কেউ ঢুকছে বুঝে যেন খানিকটা শঙ্কিত হয়ে দরজার দিকে তাকালেন, কিন্তু তারপর আমায় দেখে যেন খানিক আশ্বস্ত হলেন। বোধহয় স্বামী ঢুকে পড়ছেন এই ভয় পেয়েছিলেন। মিসেস ফার্গুসন, আমার নাম ডক্টর ওয়াটসন, আমি আপনাকে দেখতে এসেছি। ও, দেখি আপনার হাতটা। জ্বর আছে, পালস দ্রুত। আপনার কতদিন জ্বর রয়েছে? ডোলোরেস, তোমার মালকিনের কদিন এরম অবস্থা? 2 দিন ধরে এইভাবে পড়ে আছেন স্যার।
আমার তো মনে হচ্ছে ম্যাডাম আর বাঁচবেন না। আহা, তুমি আমার হাজবেন্ড কোথায়? নিচেই আছেন মিসেস ফার্গুসন, উনি আপনাকে দেখতে চান। না 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 না, কিছুতেই না, আমি কিছুতেই ওর সঙ্গে দেখা করতে চাই না। শয়তান শয়তান, ওই শয়তানটাকে নিয়ে আমি আমি কি করব? কার কথা বলছেন মিসেস ফার্গুসন? আপনার স্বামী? উনি কিন্তু আপনাকে খুবই ভালোবাসেন। ভালোবাসেন? হ্যাঁ, আমাকে? আমি ওকে ভালোবাসি না? হ্যাঁ, ওকে দুঃখ দেওয়ার আগে আমি নিজেকে শেষ করে দিতে পারি। হ্যাঁ, এতটা ভালোবাসি আমি, এতটা। কিন্তু কিন্তু তাও ও ভাই, ও ভাই, ছি 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 ছি। উনি খুবই দুঃখ পেয়েছেন ম্যাম, খুবই কষ্ট পেয়েছেন, কিন্তু উনি বুঝতে পারছেন না। বুঝতে পারছেন না বলে আমাকে ভরসাও করতে পারছেন না? হ্যাঁ, সেটুকু তো করতে পারতো নাকি? হ্যাঁ, আপনি যদি ওর সঙ্গে একবারটি দেখা করেন। না না না, আমি বলছি তো না, কিছুতেই না। সেদিন ও আমাকে যে কথা শুনিয়েছিল, যেভাবে আমার দিকে তাকিয়েছিল, ওর চোখে সেই দৃষ্টি, না 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 না, আমি কিছুতেই বলতে পারছি না। আপনি যান, চলে যান এখান থেকে। আপনি কিচ্ছু করতে পারবেন না। আর কি, আমার হাজবেন্ডকে বলুন আমি আমার বাচ্চাকে চাই। হ্যাঁ, আমি আমার বাচ্চাকে চাই, আমি ওর মা। দেশের কোন আইনের জোরে ও আমার বাচ্চাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে? হ্যাঁ, যান যান, বলুন ওকে, যান, চলে যান এখান থেকে, চলে যান। আমি নিচে নেমে গিয়ে ফার্গুসনকে সব কথা বললাম। আমি ওর হাতে একটা বাচ্চাকে কি করে ছেড়ে দিই বলো তো? ও যে কখন কি করে বসবে তার তো কোনো ঠিক নেই। না 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 না, বাচ্চা মিসেস মেসনের কাছেই থাকবে। আর একজন পরিচারিকা আমাদের চা পরিবেশন করছিলেন। এরই মধ্যে ঘরে ঢুকলো একটি কম বয়সী ছেলে। ফর্সা গায়ের রং, সোনালি চুল আর উজ্জ্বল একজোড়া নীল চোখ। বুঝলাম এই ফার্গুসনের বড় ছেলে। বাবা, তুমি কখন এলে? আরে আয় 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 আয়, দেখ দেখ কারা এসেছেন। ইনি হচ্ছেন আমার বন্ধু ডক্টর ওয়াটসন, আর ইনি হচ্ছেন মিস্টার শার্লক হোমস। মানে ডিটেকটিভ? হ্যাঁ। জ্যাক আমাদের দুজনের দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল। তার নীল দুটি চোখে কিন্তু শিশু সুলভ সারল্য আমি দেখতে পেলাম না, বরং আমার মনে হলো সে যেন আমাদের আশাটা ঠিক পছন্দ করছে না। আপনার ছোট ছেলের সঙ্গেও আলাপটা তাহলে সেরে নেওয়া যাক। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শোনো, হ্যাঁ স্যার। মিসেস মেসনকে বলো বেবিকে এখানে নিয়ে আসতে। আচ্ছা স্যার। এই বলে পরিচারিকা ঘর থেকে বেরিয়ে গেল। জ্যাক তার সঙ্গে সঙ্গেই গেল। তার হাঁটার ধরনটা দেখে আমি বুঝতে পারলাম যে কম বয়সে সে যে চোট পেয়েছিল সেটা সম্ভবত মেরুদণ্ডে। কয়েক মুহূর্ত পরেই জ্যাক ফিরে এলো, আর তার সঙ্গে ঘরে ঢুকলেন লম্বা একজন মহিলা। মহিলার কোলে ভীষণ মিষ্টি দেখতে ছোট্ট একটি বাচ্চা। ফার্গুসন বাচ্চাটিকে কোলে তুলে নিলেন। আমার আমার ছোট ছেলে মিস্টার হোমস। আপনি বলুন তো, এই নিষ্পাপ শিশুকে আঘাত করার কথা কেউ কি করে ভাবতে পারে? আমার চোখটা এক মুহূর্তের জন্য শার্লকের দিকে ঘুরেছিল। আমি দেখলাম তার মুখে অদ্ভুত একটা অভিব্যক্তি। সে যেন এই ঘরে থেকেও নেই। তার দৃষ্টি সামনের খোলা জানলার বাইরে বাগানের দিকে। তবে কিছুক্ষণ পরেই তার চোখ ঘুরে এলো বাচ্চাটির দিকে। তার ছোট্ট গলায় একটা লাল দাগ। শার্লক খানিকক্ষণ মন দিয়ে সেটা দেখল। বাচ্চাটি হাসি মুখে শার্লকের দিকে তাকিয়েছিল। শার্লক তাকে একটা আঙুল দিয়ে স্পর্শ করতেই সে আঙুলটা মুঠো করে ধরে ফেলল। ওয়েল, গুড বাই লিটল ম্যান। তোমার জীবনের আরম্ভটা খুবই অদ্ভুতভাবে হয়েছে বটে, তবে এবার সব ঠিক হয়ে যাবে। মিসেস মেসন, একবার একটু এদিকে আসবেন। শার্লক মিসেস মেসনকে ঘরের অন্যদিকে নিয়ে গিয়ে তার সঙ্গে খুব নিচু গলায় কিসব কথা বলল। সেই যখন তাকে ছেড়ে আমাদের দিকে ফিরে আসছে,
তখন আমি শুধু শুনতে পেলাম। চিন্তার আর কোনো কারণ থাকবে না বলেই আমার মনে হয়। আমাদের কাছে ফিরে এসে শার্লক ফার্গুসনকে জিজ্ঞেস করলো, মিসেস মেসন মানুষ হিসেবে কেমন? বুদ্ধিশুদ্ধি একটু কম, তবে বেবিকে সত্যিই ভালোবাসে। জ্যাক, তোমার মিসেস মেসনকে ভালো লাগে? হঠাৎ প্রশ্নে জ্যাক বোধহয় একটু চমকে গেছিল, কিন্তু আমি ওর মুখের দিকে তাকিয়ে দেখি ওর মুখটা কেমন কালো হয়ে এলো। ও কিছুই বলল না, শুধু মাথা নাড়ল, পাশাপাশি, মানে না। জ্যাকের পছন্দ অপছন্দ নিয়ে ভারী বায়ানাক্কা। ভাগ্যিস আমাকে পছন্দ করে। যাও বাবা, তুমি এবার নিজের মতো গিয়ে খেলা করো গিয়ে। জ্যাক বেরিয়ে যেতে রবার্ট শার্লকের দিকে ফিরলেন। মিস্টার হোমস, আমার মনে হচ্ছে হয়তো আপনাকে ডেকে এনে আমি ভুল করেছি। আপনি ক্রিমিনালদের ধরেন, কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা ঠিক আপনার কেসের মতো নয়। এটা ভীষণ ডেলিকেট, ভীষণ জটিল। ডেলিকেট আমি মানছি, তবে জটিল বলে আমার মনে হয় না মিস্টার ফার্গুসন। আমার যে কোনো কেসে আমি যেভাবে অবজারভেশন আর ডিডাকশন ব্যবহার করে থাকি, এখানেও তাই করেছি। ইনফ্যাক্ট আমি এখানে আসার আগেই আন্দাজ করেছিলাম কি হয়েছে, আর এখানে এসে যা যা দেখেছি এখনো পর্যন্ত, তাতে মনে হচ্ছে আমি ঠিকই ভেবেছিলাম। এখানে আসার আগেই? আরে কিন্তু আপনি তাহলে আমায় এখনো পর্যন্ত কিছু বলেননি কেন মিস্টার হোমস? আমি কি করব? আপনি যদি কিছু মনে না করেন তাহলে এটা আমি নিজের মতো করে সামলাই। ওয়াটসন ভদ্রমহিলার সঙ্গে কি দেখা করা যাবে? জ্বর আছে, তবে দেখা করতে কোনো বাধা নেই। বেশ, চলুন তাহলে মিস্টার ফার্গুসন। না, ও আমার সঙ্গে দেখা করবে না। নিশ্চয়ই করবে মিস্টার ফার্গুসন। ওয়াটসন, তুমি ঘরে আগেই ঢুকবে, আর ঢুকে ওকে এই কাগজটা একটু দেখিয়ে দেবে। আমি আবার দোতলায় উঠলাম। মিসেস ফার্গুসনের দরজার বাইরেই দাঁড়িয়েছিল ডোলরেস। তার হাতে শার্লকের চিরকুটটা দিয়ে আমি তাকে ভেতরে পাঠালাম। কয়েক মুহূর্ত পরেই ডোলরেস বেরিয়ে এলো। ম্যাডাম বলেছেন উনি আপনাদের কথা শুনবেন। আমি হোমস আর ফার্গুসনকে ওপরে ডেকে নিয়ে এলাম। ঘরে ঢুকেই ফার্গুসন স্ত্রীর দিকে এগোতে গেলেন, কিন্তু উনি হাত তুলে বাধা দিলেন। রবার্ট ঘরের একটি আর্মচেয়ারে গিয়ে বসলেন। হোমস বসলো তাঁর পাশে। মিস্টার অ্যান্ড মিসেস ফার্গুসন, আমি ব্যস্ত মানুষ, কাজেই আই শ্যাল কাম স্ট্রেট টু দ্য পয়েন্ট। মিস্টার ফার্গুসন, আপনার স্ত্রী একজন অত্যন্ত ভালো মানুষ এবং আপনি তাকে সন্দেহ করে খুবই অন্যায় করেছেন। এটা যদি আপনি প্রমাণ করতে পারেন মিস্টার হোমস। প্রমাণ করতে হলে আমায় আপনাকে কয়েকটা খুব কটু কথা বলতে হবে মিস্টার ফার্গুসন। আই এম ভেরি সরি। আপনি যদি আমার স্ত্রীকে নির্দোষ প্রমাণ করতে পারেন তাহলে আমি পরোয়া করি না মিস্টার হোমস। বেশ, তাহলে শুনুন। আপনি যখন প্রথম আমার কাছে বেকার স্ট্রিটে আসেন, আমার ভ্যাম্পায়ারের গল্পটা আজগুবি মনে হয়েছিল, কিন্তু আপনি আপনার স্ত্রীকে যখন মাথা তুলতে দেখেন তার মুখে রক্ত লেগেছিল, তাই তো? হ্যাঁ। সেটা দেখে আপনি ভ্যাম্পায়ার ভাবলেন মিস্টার ফার্গুসন, কিন্তু একবারও আপনার মনে পড়ল না কিং এডওয়ার্ডকে যখন বিষ মাখানো ছুরি দিয়ে আঘাত করা হয় তখন রানী এলেনর সেই বিষ চুষে বার করে দেন? বিষ? আপনার স্ত্রী দক্ষিণ আমেরিকা থেকে। সেটা শুনেই আমার মনে হয়েছিল যে উনি নিশ্চয়ই পেরুর বিখ্যাত উপজাতিদের অস্ত্রশস্ত্র বাড়িতে সাজানোর জন্য সঙ্গে নিয়ে এসেছিলেন, এবং এখানে এসে আমি দেখি সেই সমস্ত অস্ত্র আপনার বসবার ঘরের দেওয়ালে শোভা পাচ্ছে। অস্ত্রগুলোর মধ্যে একটা তুনির ছিল মিস্টার ফার্গুসন, কিন্তু সেটা ছিল খালি। পেরুর উপজাতিরা তীরের ডগায় কিউরারি জাতীয় বিষ মাখিয়ে রাখে। একটি শিশুকে যদি এই তীর দিয়ে একটা খোঁচা মারা হয় তাহলে সেই বিষ শরীর থেকে সঙ্গে সঙ্গে বার না করতে পারলে মৃত্যু নিশ্চিত। কিন্তু তীরে সত্যি বিষ আছে কিনা সেটা জানা যাবে কি করে? পরীক্ষা করে। এবার কিসের ওপর? একটা কুকুর তো রয়েছে হাতের কাছে। আপনার স্ত্রী এটারই ভয় পাচ্ছিলেন মিস্টার ফার্গুসন। তিনি নিজের সন্তানের রক্ত শুষছিলেন না, তার শরীর থেকে বিষ বার করে তার প্রাণ বাঁচানোর চেষ্টা করছিলেন। আর এত কিছু হওয়া সত্ত্বেও তিনি আপনাকে সত্যি কথাটা বলতে পারেননি মিস্টার ফার্গুসন, কারণ আপনার বড় ছেলের ব্যাপারে এরকম কথা কেউ বললে
আপনি সেটা কিছুতেই বিশ্বাস করতেন না। আপনি আপনি কি বলতে চাইছেন মিস্টার হোমস? আমার আমার জ্যাকি। আপনি যখন আপনার ছোট ছেলেকে কোলে নিয়েছিলেন তখন আমি উল্টো দিকের জানালার কাঁচে জ্যাকের মুখের প্রতিফলন দেখতে পাচ্ছিলাম মিস্টার ফার্গুসন। এত ঈর্ষা, এত ঘৃণা আমি এত অল্প বয়সী কারুর মুখে এর আগে কোনো দিন দেখিনি। আমার আমার জ্যাকি। আপনার জ্যাকি মিস্টার ফার্গুসন, তবে জিনিসটা ওর দিক থেকেও ভেবে দেখার চেষ্টা করুন। ওর মা নেই, ওর নিজের বলতে আছেন শুধুই আপনি। আপনি যাকে ও সমস্ত মন প্রাণ দিয়ে ভালোবেসেছে, কিন্তু সেই আপনি যখন আরেকটি বিয়ে করেন তখন ওর ভয় হয় আপনি ওর থেকে দূরে সরে যাচ্ছেন। তারপর যখন ওর ভাইয়ের জন্ম হয় ওর ভয়টা আরো বাড়ে, বিশেষ করে যখন ও নিজের শারীরিক অক্ষমতার সঙ্গে নিজের ভাইয়ের স্বাস্থ্যের তুলনা করে। না, এ হতে পারে না। তাই কি মিসেস ফার্গুসন কি বলেন? আমি কি করে তোমায় এটা বলতাম বব? কোনো বাবা কি নিজের ছেলের ব্যাপারে এমন কথা সহ্য করতে পারে? তোমার হাজার অভিযোগ, দোষারোপ সব আমি মুখ বুজে মেনে নিয়েছিলাম, কিন্তু তারপর যখন ওই ভদ্রলোক ওই চিরকুটটা পাঠালেন আমি দেখলাম উনি বুঝেছেন। তাই আমি ভাবলাম কথাটা ওর মুখ থেকে শুনলে যদি তোমার বিশ্বাস হয়। আমার মনে হয় জ্যাককে বছর খানেকের জন্য বাড়ির বাইরে কোথাও পাঠালেই ওর পক্ষে সব থেকে ভালো হবে। তবে একটা ব্যাপার আমি বুঝতে পারছি না মিসেস ফার্গুসন, আপনি গত 2 দিন আপনার ছেলেকে ছেড়ে ছিলেন কি করে? আপনার ভয় করেনি? আমি মিসেস মেসনকে সব বলেছিলাম মিস্টার হোমস। উনি কথা দিয়েছিলেন উনি জ্যাককে আমার ছেলের কাছে আসতে দেবেন না। আমি 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 তোমাকে ছি 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 ছি। আমার মনে হয় আমাদের প্রস্থান করার সময় হয়েছে ওয়াটসন। তুমি ডোলোরেসের ওই হাতটা ধরো, আমি এই হাতটা ধরি। হ্যাঁ, এসো তো ডোলোরেস। হ্যাঁ, এইবার আর যা আলোচনা করার সেটা ওরা দুজনে নিজেদের মধ্যেই করুন। বেকার স্ট্রিটে ফিরে শার্লক নিজের প্রিয় আর্মচেয়ারে গা এলিয়ে দিয়ে নিজের প্রিয় পাইপটা ধরিয়ে আমার দিকে ফিরল। আমার জন্য একটা চিঠি লিখবে ওয়াটসন? হ্যাঁ নিশ্চয়ই। দাঁড়াও, কলমটা। হ্যাঁ, এইটা। হ্যাঁ বলো। টু মরিসন, মরিসন অ্যান্ড ডট, 46 Old Jewry, November the 21st, regarding vampires. মাননীয় মহাশয়, আপনাদের 19 তারিখের চিঠির উত্তরে আমি জানাতে চাই যে আপনাদের ক্লায়েন্ট মিনসিং লেনের টি ব্রোকার্স ফার্গুসন অ্যান্ড মোরহেডের মিস্টার রবার্ট ফার্গুসনের সঙ্গে আমি দেখা করেছি এবং এই মামলার সন্তোষজনকভাবে নিষ্পত্তি হয়েছে। ইতি ফেথফুলি ইয়ার্স, শার্লক হোমস।